Good FM. The night comes alive. আজ অনেকদিন পর কাল শুক্রবার, আজকে আমার হাতে অবসর আছে, সো রাতে ঘুমও আসছে না। রাত এখন 3টা। ভাবলাম আমার নিজের সাথে ঘটা কোনো ঘটনা আজকে আমি আপনাদের জানাবো। নিজের সাথে মানে আমরা পারিবারিক ভাবে ফিল করেছি এমন ঘটনা বেশ কিছু আছে। 2006-এর শেষের দিক এবং 2007-এর মাঝামাঝি কিছু সময় আমরা একটা বাসায় ছিলাম। সেই বাসায় ঘটে যাওয়া তো একটা ঘটনা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। সেই বাসায় আসলে যখন আমরা ইন করি, আমরা খুব তাড়াহুড়ো করে বাসাটা চেঞ্জ করি। এবং বাসাটা অবভিয়াসলি বাবার পছন্দ ছিল। বাবার পছন্দ মানে হচ্ছে মোটামুটি একটু সুবিধা দেখে বাবা বাসা ইন করতে পছন্দ করেন। আমাদের মতো আমি বা মা যেভাবে সবকিছু একদম দেখে শুনে নিজের মন পছন্দ হলে যাবো, না হলে যাবো না, ওভাবে বাবা বাসা দেখেন না। খুব দ্রুত সে বাসাটা আমরা শিফট করেছিলাম। বাসায় ঢোকার পর থেকে আসলে আমাদের খুব একটা ভালো মনে হচ্ছিল না, কারণ বাসাটা ছিল কবরস্থানের অপোজিটে। মা অবভিয়াসলি কবরস্থানের অপোজিটে কোনো বাসা নিতে ইন্টারেস্টেড ছিল না। বাবাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে বাবা আপনি কেন সিলেক্ট করলেন, আপনি জানেন, নানান ধরনের কথাবার্তা শুনেছি যে এখানে কোনো ফ্যামিলি এসে যেভাবে আসে, খুব ভালো কোনো ফ্যামিলি আসলো, সে কিন্তু ভালো অবস্থান ব্যাক করতে পারে না। কেন জানি সবাই এখান থেকে নিঃস্ব হয়ে যাওয়ার একটা রেকর্ড ছিল আমাদের আগ পর্যন্ত অন্তত। এখন অবশ্য তারা সেখানে কোনো ভাড়াটিয়া রাখেন না, জমিদার নিজের ছেলেদেরকে বিয়ে করিয়ে ছেলে বউদেরকে সে বাসাগুলো রাখেন। আমরাই ছিলাম লাস্ট ভাড়াটিয়া ওই বাসার। তো ঘটনায় যায়, ওই বাসায় যখন আমরা থাকতাম আসলে প্রায়ই দেখতাম রাত 1টা-2টার পর কেমন জানি নিচতলার বাসা ছিল, বলে রাখি সেটা, যার কারণে আপনি হাঁটতে হাঁটতে কিন্তু জানেন আপনার হাতে লাগার কথা। তো রাত 1টা-2টার পর একদম কনফার্ম 2টার পর, মাঝে মাঝে 1টার পর সেটা খুব কম, বাট 2টার পর একদম মাস্ট আমরা রেডি থাকতাম এক সময় যে এখন শব্দ হবে। মনে হতো কেউ লাঠি দিয়ে আপনার জানালা দেওয়াল জুড়ে, বাচ্চারা করে না খেলা যে একটা লাঠি নিলাম হাতে, ঘষে ঘষে যাচ্ছি, জানালা পড়লে জানালা, দরজা পড়লে দরজায় সেই লাঠিটা ঘষে ঘষে যাচ্ছে, এরকম শব্দ হতো। এর কিছুদিন পর দেখা গেল শব্দ হচ্ছে নক করার, খুব সিরিয়াসলি কোনো মানুষ আপনার কাছে হেল্প চাচ্ছে, সেরকম নক। ফার্স্ট টাইমে যেদিন সেই নকটা হলো, এতদিন আমরা অভ্যস্ত ছিলাম যে একটা লাঠি টেনে টেনে নিয়ে যাচ্ছে বা হাতের নখ টেনে টেনে নিয়ে যাচ্ছে, খুব পুরোনো অভ্যাস। তার উপর আবার এই বাসে আসার পর থেকে যেহেতু এগুলো হচ্ছে, দেন ঘুমটা আসলে ভাবে আসেও না। তো মা বললো খুলে দেখবে নাকি, বাট বাবা বললো না, দরকার নেই, যেহেতু এখানে হতে থাকে এগুলা, সো আগে অবজার্ভ করো কি হচ্ছে। বেশ কয়েকবার সেভাবে নক করলো, দেন শান্ত। কেউ যদি আপনার কাছে হেল্প চায় তাহলে সে অবভিয়াসলি কথাও তো বলবে, কোনো কথা নেই, জাস্ট ওকে। আমরা চুপচাপ থাকলাম, এরপর অভ্যস্ত হলাম সেটার সাথে। হ্যাঁ, 2:30, 3টা, 3:30টাই নক, খুব সিরিয়াস না। আমরা অভ্যস্ত। প্রথম দিকে একটু ভয় লাগলো, পরে কেমন জানি মানিয়ে নিয়ে আসলে হচ্ছে তো। এরপর একদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি আর মা একই রুমে আছি। মা আমার পাশে আছেন, ছোট বোন খুবই ছোট, তখন সে 5-6 বছর এরকম একটা বয়স হবে হয়তো, মনে পড়ছে না। মা আমার পাশে, আমার চেয়ে কিন্তু মার ঘুম বেশি পাতলা, বাট কেন জানি মা শুনছেন না, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। অনেকগুলো লোক যখন কবর জিয়ারত করে তখন যেরকম শব্দ আপনি শুনবেন, দূরত্ব 1-2 হাতেরও বেশি না আমাদের পাশ থেকে কবরস্থানটার, যার কারণে আমি ক্লিয়ারলি শুনছি কেউ দাঁড়িয়ে কবরে দোয়া দৌড় শুনলাম। মাকেও ডাকার চেষ্টা করলাম, দেখলাম মা গভীর ঘুমে আছে, তো ওনার কোনো ফিলিংস নেই, অথচ আমার ছিল ঘুম বেশি পাতলা। ওকে, সকালে উঠলাম, মাকে বললাম, মা বললো, মা তো এখন তাজ্জব বলে গেলো, এটা কিভাবে শুনলাম, আমি তো শুনলামই, একবার না আরো বেশ কয়েকবার এরকম হলো, শুধু আমি শুনলাম। তারপর আরেকদিন, সেদিন বর্ষার সিজন ছিল মেবি, মনে পড়ছে না, বেশ কয়েক মাস পর, অর্থাৎ আমরা বাসাটা ছেড়ে দেবার ধরুন 6 মাস আগে এরকম হতে পারে। আমি ঘুমাচ্ছি, বাসায় মেবি গেস্ট ছিল আমাদের, যার কারণে আমি নিচে ফ্লোরিং করে শুয়ে আছি, অনলি আমি। পাশে বেডে মা এন্ড
গেস্টের কিছু মার সাথেও আছে, কিছু সামনের রুমে ভাইদেরও, বলা যায় না কখন কি প্রবলেম ক্রিয়েট করে। তো এগুলো যেহেতু অনেক দিনের ঘটনা, সেই কারণে হয়তো আজকে আমি বলার সাহসটা পাচ্ছি। And আমি শুয়ে আছি, ওকে সেদিন প্রায় 3টা হবে, সবাই আড্ডা দিয়ে বিছানা গুছিয়ে শুতে শুতে ঘুম আসতে একটু সময় লেগে গেল। বাট সারাদিন যেহেতু গেস্ট ছিল, অনেক কাজকর্ম করেছি, সবাই মিলে ক্লান্তিতে ঘুম চলে এসেছি। রাত কয়টা হবে আমি জানি না, যেহেতু 3টার মতো বেজেই গেছে ঘুম আসতে। দেন কয়টা হবে আমি জানি না, আসলে ঘুমিয়ে আছি, হঠাৎ চোখ খুলে গেল। কোন রকম সাউন্ড শুনে না, কোন রকম অদ্ভুত ফিলিংস না, কিচ্ছু না। আপনার হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, যেভাবে আপনি নর্মালি চোখ খুলে ফেললাম, কোন রকম সিরিয়াস বিষয় নাই। চোখ খুলে দেখলাম একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে, প্রিন্টের ফুলের একটা ফ্রক পরা, চুল খুব বেশি লম্বা না হলেও কোমর পর্যন্ত, এবং খুব সুন্দর দেখতে, খুব মায়াবী। কিন্তু সে বসেনি, সে দাঁড়িয়ে থেকে আমার বুক বরাবর জায়গাটাতে এসে জাস্ট হাতটা বাড়িয়ে আমাকে ধরতে চাইছে। হাসিটা কিন্তু তখনও বিলীন হয়নি, হাসিটা আছে তার মুখে। সে আমাকে ধরবে, হাতটা আমার মুখ পর্যন্ত এসে আমি চিৎকার করে উঠে বসে গেলাম। কিচ্ছু নেই আমার সামনে, মা উঠে বসে গেল। কি ব্যাপার, আমি কিছু বলতে পারলাম না মাকে, আমি বলতেই পারলাম না আমি কি দেখলাম, কি হলো, কারণ আমি হিসাবে তো মিলাতে পারছি না। দেন চুপচাপ সকালে উঠলাম, মাকে বললাম। মা খুব চিন্তিত হলেন যে এই বাসা আর থাকা যাবে না, বাসা ছাড়তে হবে। তো আমাকে খুব ডিটেলসে জিজ্ঞেস করলো, মা কি হলো না হলো, কিরকম। আমি বললাম না, ভয়ের কিছুই নেই। তাকে দেখে আমি খুবই রিল্যাক্স ছিলাম, সমস্যা একটাই, সে আমাকে ধরতে আসছিল, বাইরে কিছু না। সে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আমিও হয়তো চুপচাপ তাকিয়ে থাকতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। ওকে, এরপর আমরা খুব দ্রুত বাসা বদলানোর চেষ্টা করছি, এন্ড নানা রকম সমস্যা আমরা সেখানে ফেস করেছি। এগুলো ছাড়াও আমাদের কেন জানি ফিনান্সিয়াল কন্ডিশন খুবই উইক হয়ে যাচ্ছিল দিন দিন। কেন জানি কোনো না কোনো সমস্যা আমাদের লেগে থাকে। ওরা বললো যে আপনারা আর লেখা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘরে যারাই এসছে তারা কিন্তু কখনো নিজেদের জিনিসপত্র বা নিজেদের সচ্ছল অবস্থা নিয়ে ব্যাক করতে পারেনি। ঘরটার অবস্থায় আরো যেসব বলতে পারছি না বা বলা উচিত হবে বলে মনে করছি না, সবকিছু মিলিয়ে আমরা দ্রুত বাসাটা চেঞ্জের সিদ্ধান্ত নিলাম। আল্লাহ রহমতে আমরা চেঞ্জও করলাম। দেন আমাদের সবকিছু ঠিকঠাক না এসব আর ফেস করলাম না, আমাদের যেসব সমস্যা যাচ্ছিল একটা লেগে আছে, ওই সমস্যা থেকে আমরা বাইরে বের হয়ে আসলাম, পরিত্রাণ পেলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে কেমন আছেন। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। ঘটনাটি কিছুদিন আগে আমি একটা দাওয়াত পাই একটি কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটি আমাদের বাসা থেকে অনেক দূরে, বাসের পথ। আপনি জানেন এই বছর কিছুদিন সারাদিন গরম আর সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি। ঘটনাটি তখনকার, যেদিন আমার দাওয়াত ছিল। আমি কিছুটা স্বাধীন চেতা, তাই আর কোনো কাজ থাকলে কেউ না গেলে আমি একাই সেখানে অ্যাটেন্ড করি। বৃষ্টির দিন ছিল সেদিন, এমনি করে বৃষ্টি নামে সন্ধ্যায় আমার দাওয়াতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কিন্তু এই জায়গাটি ঢাকাতেই। তুমুল বৃষ্টি শুরু হলো আমি গাড়ি থেকে নামতেই। আমি ভীষণ সমস্যায় পড়ে যাই, না বাসায় যেতে পারছি দাওয়াতে। ভীষণ অস্থির হয়ে উঠেছিলাম। এমন ভাবে বৃষ্টি নামছিল যে কোথাও না দাঁড়ালে ভিজে যাব। আমাদের পাশেই ছিল একটা চার্চ। আমি চার্চের গেটে আশ্রয় নিই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কমলো না, বরং বৃষ্টির ধারা আরো বাড়ছিল। হঠাৎ চার্চের ভেতর থেকে একটি কুচকুচে কালো লোক বেরিয়ে এলো। আমি ভীষণ গম্ভীর এবং কর্কশ গলায় বলল, আপনি ভেতরে আসুন। বৃষ্টির বেগতিকতায় বৃষ্টির আঁচগুলো মারাত্মক ভাবে ছাটগুলো আমার গায়ে এসে লাগছিল। তবু একা দাঁড়িয়ে থাকাতে ভেতরে যেতে ইচ্ছে করছিল না। উনি আবারও অনুরোধ করলেন যেন আমি ভিজে না যাই। তাই আর বেশি কিছু না ভেবে আমি ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দেখি একটি কক্ষ, আকারে ছোট কিন্তু বসবার মতন কটি চেয়ার। আমি সেখানে বসলাম আর বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। লোকটি আমাকে সেখানে রেখেই চলে গেলে আমি বসে আছি। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখছি না। রুমটি কেমন একটু গুমট ধরনের, অদ্ভুত গন্ধ, সাথে একটি কফিন। একটু ভয় করছিল, যেহেতু ঘরের লোক ছিল না। আমি কফিনটা আস্তে করে খুললাম, কেউ নেই সেখানে। মনে একটু স্বস্তি পেলাম। হঠাৎ জানলার বাইরে দেখলাম বিজলির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি অবয়ব
সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টি দেখে চমকে উঠেছিলাম, কিন্তু বিষয়টিকে অতটা পাত্তা দেইনি। যদিও এটা মেনে নেওয়া সম্ভব না যে প্রচন্ড বৃষ্টিতে এভাবে সোজা হয়ে অন্ধকারে কেউ দাঁড়িয়ে থাকে ভিজবে। যাই হোক, আমি মোবাইলের দিকে তাকিয়ে নেট ব্রাউজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন এসে দরজায় কড়া নাড়লো। আমি সাথে সাথে জানালার দিকে তাকাই, কেউ নেই সেখানে। তাহলে যে দাঁড়িয়ে ছিল সেই কি আসলো? দরজা খুলতেই দেখি সেই কুচকুচে লোকটি। আমাকে বললেন, আপনার কোনো ভয় নেই, যতক্ষণ বৃষ্টি না কমে আপনি এখানেই থাকতে পারেন। বলেই লোকটি চলে গেল। আমার ঘুম ঘুম পাচ্ছিল। এত ঘুম কোনোদিনও আমার আসেনি। বিষয়টা বুঝতে পারছিলাম না। ব্যাগ থেকে ওয়াটার বটলটা বের করে একটু পানি দিলাম চোখে মুখে। হঠাৎ দেখি কফিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আমি চিৎকার দিয়ে উঠলাম, জোরে জোরে ধাক্কা দিলাম দরজা। কেউ সাড়া দিল না। হয়তো বৃষ্টির কারণে শুনতে পারছে না, কিন্তু আমার তো এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কেউ আছেন বললাম আমি, আর কফিনটা খুলে গেল। ভেতর থেকে একটা অবয়ব, যাকে একটু আগে জানালার বাইরে দেখলাম, সেইটাই আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি তখন ওই রুমের মেঝেতে। কুচকুচে লোকটি বলল, আপনার কি হয়েছিল? আমি সব ঘটনা তাকে বললাম। সে তখন বললেন, কি বলছেন? কোনো কফিন তো আজ এখানে ছিল না, তবে এই চার্চে গতকাল একটা আত্মহত্যা হয়েছিল, আর কফিনটা এই ঘরেই রাখা ছিল সারাটা দিন। এরপর আমি ওখান থেকে চলে আসলাম আর ভাবলাম আমার ওখানে যাওয়া মোটেও উচিত হয়নি। আমি বাসায় চলে এলাম, কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলো না। আমি প্রতিদিন রাতে ওই অবয়বটাকে দেখতে লাগলাম। সে খুবই ভয়ঙ্কর ভাবে আমাকে ডাকতো। সে আমার কাছে কি একটা চাইতো আর ডাকতো। আমি ভয়ে শুকিয়ে যাচ্ছিলাম। এদিকে আমার খাওয়া দাওয়া এই অরুচি শুরু হয়ে যায়। ছেড়েই দিয়েছিলাম বলতে গেলে। আমার বাসার লোক বিষয়টি বেগতিক দেখে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। তখন হুজুরটি বললেন, আমার সাথে একটি আত্মার ছায়া পড়েছে। সে যেই কারণে মারা গেছে তার সাথে কোনো মেয়ের ছলনা জড়িত ছিল। এজন্যই যখন তার আত্মা সদ্য দেহ ত্যাগ করেছে, তখন খানিক সময়ের জন্য আমি ওই ঘরটিতে বসি, যে কারণে আত্মাটি একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে আর চাইছে যে কেউ তার সাথে অন্য কোনো জগতে যাক। এরপর দীর্ঘ 27 দিন আমার সামনে পবিত্র সূরা পাঠ করা হয় আর অন্যান্য নিয়মগুলো পালন করা হয়। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি আর স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে। তখন আমি ক্লাস 6 কি 7 এ পড়ি। আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুর বেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে, আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা, আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাই স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। একসময় পাতিলের ভাত প্রায় শেষ। পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না, আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাই স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেব, আপনি আর একটু ভাত নিন। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তোর কোনো সন্তান নেই তাই না? লোকমান ভাই স্ত্রী অবাক হয়ে বললেন, না, নেই, কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে
উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই আর তোর স্বামী মিলে ওদের কুল বড়ই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা এখন তো কুলের সিজন না, কি করে কুল পড়বে? পাগলটা ধমকে সরে বলল, তোকে যা করতে বলছি তাই করবি, আর এই কথা বল তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল, করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। উনি নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছ হয়তো। ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ শেষে লোকমান ভাই আর স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যি ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনে আশ্চর্য হয়ে যায়, কারণ এখন বর্ষাকাল, কুলের সিজন নয়। দুজনে সমান ভাগ করে কুলটা খায়। এই কুল যেন গাছের কুলের মতো না, এটা অনেক সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এমন ফল আগে কখনো খায়নি ওরা। 2 মাস যেতে না যেতেই স্ত্রী টের পেলেন উনি সন্তান সম্ভবা। ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়, একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা। কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না। হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ির আঙিনায় এপাশ থেকে ও পাশে চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো, ওর উপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল এবং এখন যেখানেই সে যায় ঝুনঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে। লামিয়াও হাঁটতে শিখে যায়, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটির শোকে ছায়া নেমে এলো এলাকা জুড়ে। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন 5-6 মাসের সন্তান সম্ভবা। মেয়ে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পান। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়ি ঘরটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময় ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। 1 মাস কেটে যায়। মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক 2:30 থেকে 3টা হবে। হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে। মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। একবার উঠোনের এই পাশে আর একবার ও পাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি। এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন, হেই, তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কচলাতে কচলাতে বললেন, কি শুনবো, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন উঠানে হাঁটতো আর ঝুনঝুনির শব্দ ঝুনঝুন শব্দ হতো, আমি সেই সব রকম শব্দ শুনতে পেলাম উঠোনে। দুজনে 1 মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনেছি। এরপর 3-4 দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন
আর স্বামীকে কিছু বললেন। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়, কিন্তু তার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখন ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। বাগান দিয়ে ঢুকতেই কুল গাছটা চোখে পড়ে যায়। ওই কুল গাছে লামিয়ার জন্য একটা দোলনা ঝুলিয়ে দিয়েছিলেন তিনি। লামিয়া অন্য বাচ্চাদের সাথে নিয়ে ওই দোলনায় খেলা করত। লামিয়া মারা যাবার পরও লামিয়ার স্মৃতি হিসেবে ওই দোলনাটা খোলা হয়নি। লোকমান ভাই যখন ওই কুল গাছটার কাছাকাছি আসেন, তখন চাঁদের আবছা আলোয় দেখতে পান দোলনাটা একা একা দুলছে। মনে হবে গাছে কেউ যেন দোল খাচ্ছে, আর এই মাত্র উঠে গেছে। বাতাসে দুলছে, তারও বিন্দু মাত্র সম্ভাবনা নেই, কারণ এক ফোঁটা বাতাসও তখন ছিল না। সব গাছের পাতা নীরব, একদম নিস্তব্ধ। আর বাতাসে দুললেও তা বুঝতে পারা যেত। ওনার সারা শরীর শীতল হয়ে আসে। আর ওই রাতের মতো সাহস করে তিনি বাথরুম সেরে চলে আসেন। ঘরে এসে শুয়ে ভাবতে থাকেন মীরা দেবু কিন্তু কিছুই বিলাতে পারেন। পরের দিন সকালে দোলনাটা খুলে ফেলেন। এই 2-3 দিন পর মাঝরাতে লোকমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পারেন উঠোনে ঝুনঝুনির শব্দ, এবং কেউ যেন ঝুনঝুনি পরে হাঁটছে, এবং শব্দটা এদিক থেকে ওদিক যাচ্ছে। এবার স্ত্রীর কথাটা তার বিশ্বাস হয়। তিনি বিছানা থেকে উঠে সাহস করে কাঠের জানলার একটা পাট আলাদা করে খুলে দেখার চেষ্টা করেন, কিন্তু কিছুই চোখে পড়ে না। শব্দ আর হয় না। ওনার স্ত্রী জেগেই ছিল, তবে লোকমান ভাইকে বুঝতে দেয়। লোকমান ভাই জানালা বন্ধ করে বিছানায় আসা মাত্র ওনার স্ত্রী ফিসফিস করে বলে, জানালা খুলে কি দেখলে? লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো, আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতে দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল দেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান, তোমরা কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও? তোমার না টর্চ আছে, ওটা নিয়ে যাবে। মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রু কুঁচকে বলেন, কই, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন চালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যাই। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি? কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়, কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন? আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই, কিন্তু তার মনে চলে আসে অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্না মাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি লামিয়া। দরজা খোলো, তোমরা আমাকে বাইরে রেখো কেন? আমার খুব কষ্ট হয়। আমার দোলনা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর
2-3 মাস আর কিছু হয় না, সবাই সবকিছু ভুলে গেছে আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন, এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে, লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকে তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায়, তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল ওই রকমই আছে। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল কোল নিতে। আমার আর কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো এই ঘটনা আর চিৎকার দিয়ে উঠতো। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি আলোটা দেখেন। এখন ওনার ভয় লাগে না, তবে মেয়েটার কথা ভেবে খুব কষ্ট পান, কাঁদেন। 5-6 মাস কেটে যায়। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে, বিন্দু মাত্র তফাৎ। মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান, তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে কারোর সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শো করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন, ওনার স্বামী যা হবার হোক, তবে ভয় পাবার কিছু নেই। আমার মন বলে ও আমার মেয়ে, আমাদের কোনো ক্ষতি সে করবে না। অনেকেই রাতে লোকমান ভাইদের বাগানে আলো জ্বলতে নিতে দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন দুপুরে ওনার স্ত্রী রান্না করছিল, এমন সময় ওই পাগলটা যে এসেছিল সে আবার আসে। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন, কিন্তু পাগলটা না বসে শুধু বলে, তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি? শোন, তোর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে, তাই মেয়ে জানাজা পরিপূর্ণ হয়। ভালো ইমাম আরো একজন ইমামকে দিয়ে গায়েবী জানাজা পড়িয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাগলটা চলে যায়। পরে জানাজা পড়ানো হয় এবং সব ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। পরে যে মেয়ে হয় সেও বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যতটুকু নিজে দেখেছি তার চেয়ে আমার মা বাবার মুখে শুনেছি ভালোভাবে। এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা জানেন। Booth FM. The night comes alive. আমি চলে যাচ্ছি একটা ইমেইলে এখন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি লিখছেন যে ঘটনাটি 2000 সালে ঘটে যাওয়া। আমরা তখন মগবাজারে থাকতাম, কিছুটা সামনে আমাদের নিজ বাসা থাকা সত্ত্বেও আমার বড় চাচার বাসায় জয়েন্ট ফ্যামিলি মতো সবাই একসাথে থাকতাম। খুব সুন্দর দিনগুলো কাটছিল আমাদের। আমি তখন ছোট, ক্লাস 6-এ পড়ি। আমার 2 ভাই বোনদের মধ্যে আমি একাই। আমার ছোট চাচা একটু পাগল ও ফকির বিশ্বাস করতেন, আর আমার মা ফকির ও এতিমদের খাওয়াতে ভালোবাসতেন। একদিন হঠাৎ করে রাস্তা থেকে আমার চাচা একজন লোক নিয়ে আসলেন। ঠিক পাগল বলা যাবে না, আবার ফকিরও বলা যাবে না। তার পরনে ছিল কালো জুব্বা ধরনের কাপড়, গলায় অনেক তসবিহ এবং হাতে ছিল একটা লাঠি। বুড়ো মানুষদের হাতে যেমন লাঠি থাকে তেমন, কিন্তু আমার
পুরোপুরি মনে হচ্ছিল তার বয়স খুব বেশি একটা ছিল না, আর চুল দাড়ি সবই ছিল কাঁচা। আনুমানিক বয়স হিসেব করতে গেলে 35 থেকে 40-এর মধ্যে। ওনাকে আমার মা বাড়ির কোথায় জানতে চাইলেন, তখন উনি উত্তর দিলেন, পাগলদের কোনো বাড়ি ঘর থাকে না। আমার মা যখন চিন্তা করলেন যে ওনাকে ভাত খাওয়াবেন, তখন ওই লোকটাই বলে উঠলেন যে উনি কিছু খাবেন না, তার কোনো ক্ষুধা নেই। আর ওই লোকটা আমার মা আর বোনের মুখের দিকে তাকিয়ে থাকেন এবং কিছুক্ষণ পরে আমার মাকে বললেন যে তুই অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোর সামনে অনেক বিপদ, তোর কষ্ট হবে। আমার মা ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না। পরে আমার বড় বোন কেউ বললো একই কথা। আমার বড় বোনের মাথায় একটু চিন্তা ঢুকে গেল, আর আমার ছোট চাচাকে বললো যে তুই খুব ভালো মনের মানুষ, পরোপকারী, তুই কিন্তু মানুষের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়বি। এত সব শোনার পরে আমরা সবাই একটু চিন্তায় পড়ে যাই। এবং আর এদিকে আমাদের বাসায় আমরা বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে, এবং আমার বাবা ফকির কবিরাজ একদমই পছন্দ করতেন না। আমার মা তাড়াহুড়া করে ওনাকে বিদায় করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন এবং একবার বললেন ভাত খেতে, উনি বললেন খাবেন না, উল্টো আমাদের খাওয়াবেন। আমার মা বললেন যে আমার মাকে বললেন যে হা করতে, যথারীতি আমার মা হা করলেন। তিনি হাত থেকে কিছু একটা নিয়ে মায়ের মুখে দিলেন এবং খেতে বললেন। আমার বড় বোনকেও হা করতে বললেন এবং কিছু একটা খেতে দিলেন। আমরা সবাই দেখছিলাম ওনার হাতে কিছু নেই, কিন্তু মুঠ করছেন এবং কিছু একটা খেতে দিচ্ছেন। এরপর আমি বললাম যে আমাকেও খাওয়াতে হবে, এক প্রকার জোর শুরু করলাম। হেসে বলল তুই খাবি, ঠিক আছে হা কর। আমি খাওয়ার থেকে বেশি আগ্রহী ছিলাম দেখার জন্য কোথা থেকে কি হচ্ছে, খাবার আসছে কোথা থেকে। আমি দেখছিলাম হাত মুঠ করার সময় হাতে কিছু নেই, মুঠ খুলতেই হাতের মুঠের মাঝখান থেকে ঠিক বুড়ো আঙ্গুল এবং তর্জমার আঙ্গুলের মাঝখানে হাতের পাতা থেকে লাল রঙের চেরি ফলের মতো কিছু একটা বের হচ্ছে এবং আমার মুখে দিলেন তিনি এবং বললেন যে কি ফল, এটা বলতে পারবি? তখন চেরি ফলের নামটা আমার মাথায় আসলো না। এর মধ্যে সবার কাছ থেকে বিদায় নিলেন তিনি এবং ওনাকে বিদায় দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছিলাম, কারণ আমার বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে। উনি বাসার মেইন গেট দিয়ে বের হলেন। তখন আমার বড় বোন কৌতূহল শুরু হলো তার, এবং কিসের একটা বিপদ সেটা জানতে চাইলেন। সাথে সাথে আমাকে আবার তাকে ডাকতে পাঠালেন। আমি দৌড়ে গেটে সামনে গিয়ে দেখি কি হলো। আমাদের বাসার বাইরে গেটের থেকে রাস্তার গলির বেশ লম্বা একটা জায়গা এবং যেতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগবেই। আমাদের মাঝখানে আমার খুব বেশি 10 সেকেন্ডের একটা গ্যাপ ছিল। এই অল্প সময়ে পার হওয়াটা সম্ভব না। যাই হোক, আমি ওই গলিটা পুরোটাই দৌড়ে পার হয়ে মেইন রোডে উঠে দেখি, তাকে খোঁজার জন্য ডানে বায়ে তাকিয়ে থাকি এবং মাইনা বাসায় ফিরে আসি। এরপর সময়ের ব্যবধানে ঘটতে থাকে আমাদের সাথে নানান রকমের ঘটনা। কিছুদিন পর আমার ছোট চাচা মিথ্যা খুনের মামলায় ফেঁসে যান। বড় বোনের বিয়ে হয়, আমার দুলাভাই তাকে নিয়ে যায় ইউরোপে এবং বড় বোন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হন সেখানে। এর কয়েক বছর পর আমাদের নিজস্ব বাড়ি সেখানে ভেঙে ফেলা হয় কোনো একটা কারণে, এবং সেখানে আমাদের বাড়ি থেকে উঠে চলে আসতে হয়। এবং কিছুদিন পর আমার বাবার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং তিনি মারা যান। এর কিছুদিন পর আমার বড় দুলাভাইও ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং মারা যান। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝে দীর্ঘ কয়েক বছর আমার মা অনেক অসুস্থ ছিলেন এবং সবশেষে তিনিও মারা যান। আর এইসব বেদনাময় ঘটনার প্রত্যক্ষদর্শী আমার 3 ভাই বোন। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। Booth FM, the night comes alive. মোহাম্মদ মাসুদ চৌধুরী এবং আমি উত্তরা থেকে বলছি। ঘটনাটা আমার সঙ্গে প্রায় 1 বছর আগে ঘটে। তো ঘটনার সেদিন আমার কলেজ ছিল, কিন্তু আমি সেদিন কলেজে যেতে পারিনি কোন একটা ব্যক্তিগত সমস্যার কারণে। তো সেদিন ঠিক সকাল 11টার দিকে আমার ফোনে একটা কল আসে, সেটা কলেজ থেকেই ছিল। তো আমি এটা দ্রুত অ্যাটেন্ড করে শুনতে পাই যে আমার কোন একটা ইনফরমেশন স্টুডেন্ট রেকর্ডে আসলে ভুল আছে, সেটা অতি সত্বর কলেজে গিয়ে আমাকে ঠিক করতে হবে। তো আমি কথা মতো কলেজে চলে যাই। কলেজে চলে যাওয়ার পর সেখানে যে ভুল ইনফরমেশন গুলা ছিল সেগুলো আমি কারেকশন করি। ইভেন আমাকে জানানো হয় সেগুলা বোর্ডেও চলে গেছে এই ভুল ইনফরমেশন। তো আমাকে সেগুলো ঠিক করতে বোর্ডে চলে যেতে হবে। তো আমি আর দেরি না করে বোর্ডের উদ্দেশ্যে রওনা হই। তো যথারীতি উত্তরা থেকে আমি শাহবাগ নামার পর সেখান থেকে আমার মূল ঘটনার সূচনা ঘটে। আমি যখন শাহবাগ থেকে নেমে রোড ক্রস করব, ঠিক আমি ডিভাইডারের মাথায় আমি দাঁড়িয়েছিলাম জেব্রা ক্রস করার পর। তো হঠাৎ করে আমার পেছন থেকে একজন বৃদ্ধ মহিলা তো আমার হাত ধরলো।
তো আমাকে বলতেছে যে একটা কাপড় দিয়ে দেখায় বলতেছে যে এই কাপড়টা তুমি রাখো, আমার সঙ্গে চলো। এই কথাটা শোনার পর আমি যথারীতি ভাবলাম যে হয়তোবা মহিলাটি মানে পাগল। তো আমি তেমন কোনো পাত্তা না দিয়ে ওনাকে ইগনোর করে চলে যেতে মানে শুরু করলাম। তো ঠিক এমন সময় আমাকে বলছে মহিলাটি পেছন থেকে রাগান্বিত মানে খুব রাগান্বিত হয়েছে যে তুই বেঁচে গেলি, আর কতবার বাঁচবি। তো জিনিসটা শোনার পর আমি এতটা আমলে নিই নাই যে পাগল হয়তোবা সে এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে। তো আমি যথারীতি প্রিপারেশন নিলাম যে আমার মাথায় অন্য একটা টেনশন চলছিল, সেই মোতাবেক আমি বোর্ডে যাব। তো সেই চিন্তাধারার লক্ষ্যে আমি যাচ্ছিলাম। পরবর্তীতে আমি এক সময় একটা সার্টেন টাইমে আমি পৌঁছাই বোর্ডে, কিন্তু তখন অলরেডি আমি অনেক লেট মানে হয়ে যাই। তো সরকারি কাজ যেভাবে হয় যে অনেকটা অফিস আওয়ারের পরে আর তেমন কিছু মানে তারা করে না। তো আমি প্রায় শেষ আওয়ারের দিকেই মানে পৌঁছাই বোর্ডে। সেদিন আর আমার কোনো মানে কাজ হলো না। বোর্ড থেকে জানানো হয় যে আজকে আর কিছু করা যাবে না, তো আপনি আগামীকাল আসুন। তো এই ভেবে মানে আমি খুব হতাশ হয়ে যাই। তো মনে মনে ভাবতে থাকি যে আজকে আমি এত কষ্ট করে আসলাম, আগামীকাল আবার আমাকে জ্যাম পার করে উত্তরা থেকে এখানে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাকে মানে এত কষ্ট যাতে না করতে হয়, কিছু একটা করা যায় কিনা। তাহলে আমি আমার চকবাজারে যে মামার বাসা রয়েছে সেখানে আমি আজকে থেকে যাব। তো একসঙ্গে আগামীকাল কাজ শেষ করে তারপরে উত্তরায় ফিরবো। তো এইভাবে আমি আম্মুকে ফোন দিয়ে সবগুলো মানে ব্যাপার সিরিয়ালি বলে তাকে জানিয়ে আমি ফোন রেখে দিই। তো আমি মামার বাসার উদ্দেশ্যে, যেহেতু চকবাজার বক্সিবাজার থেকে খুব মানে কাছেই ছিল, তো আমি হেঁটে যাওয়ার উদ্দেশ্যে মানে আমি হাঁটা শুরু। তো যখন আমি মামার বাসার খুব কাছে চলে যাই তখন আমি ফিল করি যে মামার বাসার যে গলিটা রয়েছে সেই গলির মাথায় মানে আগের থেকে মানে আমি যতবার ওই গলিতে মানে যাতায়াত করেছি মামার বাসায়, তো আগের অবস্থা থেকে মানে ওই গলির অবস্থাটা কিছুটা ভিন্ন রকম ছিল। খুবই শুনশান, কোলাহল মুক্ত, কোনো ধরনের মানে জনমানবের চিহ্ন তখন পাচ্ছিলাম না। তো এই সময়ে মানে ইভিনিং টাইমে এই টাইপের আসলে ওই এলাকা, যেহেতু পুরান ঢাকার এলাকা, খুব ক্রাউড থাকে, এরকমটা আসলে থাকার কথা না। তো কিছুটা অস্বাভাবিক ফিল হইলো, আমি ব্যাপারটা তেমন আমলে নিই নাই। তো গলিটা ছিল এরকম যে স্ট্রেট গলির এই মাথা থেকে ওই মাথায় সম্পূর্ণ দেখা যায়, যদিও কোনো মানে লম্বা বা বড় সড়ো কোনো গলি না। তো হঠাৎ খেয়াল করলাম আমি গলির ভেতরে ঢুকে যখন হাঁটা শুরু করেছি দেখতেছি যে একদম গলির মাথা থেকে 8-10 জন লোক একটা পাগল টাইপের লোককে মানে ধাওয়া করে আমার দিকে আসতেছে। তো আমার থেকে বেশ কিছু দূর সামনে একটা মেন হোল ছিল। ওই মেন হোলের স্ল্যাবটা আসলে কংক্রিটের ছিল। তো এই কংক্রিটের স্ল্যাবের উপরে ওই পাগলটা দৌড়ে আসার সময় মানে এখানে তার পা লেগে হোঁচট খেয়ে সে পড়ে যায়। তো আমি তাকে মানে তার এই মানে পাগলটার আনুমানিক বয়সটা ছিল 40 থেকে 50-এর মতন, আমি যতটুকু আন্দাজ করতে পেরেছিলাম। এই বয়সের একটা লোক এভাবে পড়ে গেল। তারপর যখনই মানে পাগলটা পড়ে গেছে তখন ওই 8-10 জন লোক এসে তাকে বেধড়ক ভাবে মারতে শুরু করে। ওই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগে, কারণ একজন বয়স্ক লোক এভাবে মানে মার খাচ্ছে। তো আমি যথারীতি ছুটে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আসলে এখানে কি হচ্ছে, ওনাকে মারছেন কেন? তো তার মধ্যে থেকে একজন জানায় যে উনি নাকি মানে খুব গালাগালি করেছে, তাদের মধ্যে থেকে একজনকে নাকি লাঠি দিয়ে আঘাত করেছে। আমি এটা শোনার পর মানে একটু অন্যরকম না ভেবেই আমি তাদেরকে সরিয়ে লোকটাকে নিয়ে ফার্মেসির দিকে যাই। কারণ লোকটার যখন আমি মাটি থেকে তুললাম তখন দেখি যে ওনার গালে, তারপরে হচ্ছে ওনার হাঁটুতে অনেকটা ছিলে গেছে, আর নাক দিয়ে টপটপ করে রক্ত পড়তেছে। তো তখন আমি আশেপাশে মানে একটা ফার্মেসি অনেক কষ্টে অনেক সময় পর খুঁজে বের করি। ওখানে নিয়ে যাওয়ার পর দেখলাম যে ফার্মেসির লোক ওনার প্রতি মানে খুব বেশি মানে উনি জানতো আমরা যাব সেখানে। ইভেন উনি ওই ফার্মেসির যে লোকটা আছে ওনাকে মানে ট্রিটমেন্ট করছিল, মানে যেখানে যেখানে ছিলে গেছে, কেটে গেছে, সেখানে মানে খুব মানে অ্যাক্টিভ ভাবে সে মানে তার টেক কেয়ার। একটা জিনিস লক্ষ্য করলাম যে ফার্মেসির লোকটা কোনো ধরনের কোনো কথা বলছে না, যা কিছু করার সে নিজের ইচ্ছাতেই করছে। ইভেন যখন উনি ওই পাগলটাকে ট্রিটমেন্ট করার এক শেষ পর্যায়ে পৌঁছলো তখন আমি তাকে টাকা দেওয়ার জন্য মানে যখন প্রিপারেশন নিচ্ছি তখন ওই ফার্মেসির লোকটা আমাকে বলতেছে যে আপনাকে টাকা দিতে হবে না, মানে জাস্ট এটা ইশারায়, সম্পূর্ণ কোনো ধরনের কথা ছাড়া জাস্ট আমাকে হাতের ইশারায় না করে দিল যে টাকা লাগবে না। তো এই জিনিসটা আমার কাছে একটু মানে অন্যরকম লাগে, অ্যাবনর্মাল লাগে। তো তারপর আমি এটা এতটা আমলে নিই নাই।
না নেওয়ার কারণে পরবর্তীতে আমি ওই পাগলের সঙ্গে মানে ওই যে লোকটাকে আমি ফার্মেসিতে নিয়ে আসলাম তার সঙ্গে আমি যখন কথা বলছি, তো এক পর্যায়ে পাগলটা মানে আমাকে বলতেছে যে ইতস্তত বোধ দেখে সে বলতেছে বাবা শান্ত হও। ইভেন সে তার এই খারাপ অবস্থা থেকে আমি তাকে কিছু টাকা মানে অফার আমার পকেট থেকে কিছু টাকা বের করে তাকে আমি দিই, দেওয়ার পরে সে এই টাকাটা নেয়। তো আমি যখন টাকাটা দিই এবং ইভেন ওনাকে বলি যে আপনি এই টাকাটা দিয়ে কিছু খেয়ে নিয়েন, উনি ওই টাকাটা সম্পূর্ণ মানে ইচ্ছা সহিত রাখে, ডিনাই করেনি। তো আমি যখন চলে আসবো ওনার কাছ থেকে, তো ঠিক যখন টার্ন ব্যাক করবো ওনার কাছ থেকে, তখন পাগলটা আমাকে বলতেছে যে দাঁড়াও। তো উনি এটা বলে আমাকে হাতে একটা ছোট কালো কাগজ এবং একটা সুতা, সবুজ রঙের একটা সুতা আমার হাতে দিয়ে বলে যেটা রেখে দাও, তোমার পরবর্তীতে কাজে আসবে। তো আমি নিব কি নিব না সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে এক সময় মানে মনের অজান্তে এটা আমি অ্যাকসেপ্ট করে ফেলি। তো আমি ওটা নিয়ে চলে আসি। দেন পেছন থেকে কয়েক কদম আসার পর পেছন থেকে পাগলটা আমাকে বলতেছে তোমার সামনে বিপদ, তুমি চিন্তা করো না, কিন্তু তুমি এই বিপদগুলো কাটিয়ে উঠতে পারো। জাস্ট এটা আমি শুনে আর তেমন কিছু প্রত্যুত্তরে না বলে চুপচাপ মামার বাসায় চলে আসি। মামার বাসায় চলে আসার পর সেদিন রাত্রে আমার তেমন কোনো মানে ঘুম হচ্ছিল না, খুব অস্থিরতা ফিল করি। এই অস্থিরতার কারণে আসলে আমি মানে আমার নিজের শারীরিক অবস্থা আরো বেশি মানে অবনতি হয়। তো এক পর্যায়ে রাতে পাশ পরিবর্তন করতে 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 কখন ঘুমিয়েছি বলতে পারি। রাত্রে মানে খুব গভীর রাত্রে আমার ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভাঙার পর আমি বুঝতে পারি যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে। তো সেই মাথা ব্যথার কারণ আমি বুঝতে পারতেছিলাম না, হঠাৎ করে ঘুম ভাঙার কারণও ঠিক সঠিকভাবে বুঝতে পারতেছিলাম না। আমি প্রিপারেশন নেই ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুমে যাওয়ার পর সেখান থেকে আমার সঙ্গে মানে সবচেয়ে বড় মানে অদ্ভুত ঘটনার সূচনা তখন থেকে ঘটতে শুরু। তো ওয়াশরুমে আমি বেসিনে যাওয়ার পর আমি চোখে মুখে পানি দিচ্ছি, ফিল করছি যে আমি জাস্ট অ্যাঙ্গেল হয়ে নুয়ে চোখে মুখে পানি দিচ্ছি, কিন্তু এই ওয়াশরুমের বেসিনের সামনের যে আয়নাটায় আমার যেরকম প্রতিবিম্ব বা প্রতিকৃতি থাকার কথা সেরকমটা নেই। আমি ফলো করতেছি যে আমার প্রতিকৃতি জাস্ট স্ট্রেট হয়ে সেখানে দাঁড়িয়ে আছে, অথচ আমি কার্ভ হয়ে আমার চোখে নাকে মুখে আমি পানি দিচ্ছি। তো আমি সাহস করে তাকালাম, তাকানোর পর দেখতেছি যে হ্যাঁ আমি যা ভাবছি তাই। ইভেন আমি মনের অজান্তে ওই আয়নার দিকে হাত বাড়াই। হাত বাড়ানোর পর যেটা ফিল করলাম যে আমার হাত আটকানোর কথা ছিল জাস্ট ওই আয়নাটার পৃষ্ঠে, কিন্তু আয়নার পৃষ্ঠে না আটকে সরাসরি ওই অবয়বটার হাতের সঙ্গে আমার হাতের টাচ লাগে এবং আমি একটা ফোর্স অনুভব করি যে ওই হাতটা আমাকে ভেতর দিকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে। আমি কি করবো তখন বুঝতে পারতেছিলাম না। পেছন দিকে আমি বল প্রয়োগ করে ওখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। তো তখন ওই প্রতিক্রিয়াটা আরো সক্রিয় হয়, আরো জোরে আমাকে ওটার ভেতরে টেনে নেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি এক্সাক্ট কি করব, চিৎকার দিব না কি করব, আমি সেই জিনিসটা বুঝতে পারতেছিলাম। তো হঠাৎ এক পর্যায়ে এরকম টানাটানির শেষ হওয়ার মানে কিছুক্ষণ পর আমি দেখতেছি যে না আমার সেন্স হারাচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার চোখ একদম মানে অন্ধকার এবং ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমি সেন্স হারায় ফেললাম, আমার তখন আর কিছু মনে নেই। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখনও আরেক ধাপ আমার অবাক করা ঘটনা আমার সঙ্গে ঘটলো। আমি দেখলাম যে আমি আমার উত্তরার একটা এরিয়াতে ওই আমার বাসা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদের সামনে আমি পড়ে আছি। তো মসজিদটার সামনে শুধুমাত্র 3টা লাইট জ্বলছে, আশেপাশে সমগ্র পরিবেশটা অন্ধকার এবং এই অন্ধকার পরিবেশে আমি চারদিকে কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট মসজিদের আলো ছাড়া। তখন দেখলাম যে কিছু মুসল্লি মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। তারা আমাকে নোটিস করে আমার দিকে এগিয়ে আসে, এগিয়ে আসার পর জিজ্ঞেস করে আমার কি হয়েছে। তো আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, তারা ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। তো ইমাম সাহেব আমাকে এসে তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট তারা বলল যে আপনার বাসা কোথায়। আমি তাকে কোন রকম বাসার ঠিকানা বলে জাস্ট এটুকু বললাম যে আমাকে কোন রকম ভাবে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তো তারা বললো এখন ফজরের নামাজের সময় নামাজটা শেষ হোক, কিছুক্ষণ অপেক্ষা করেন মসজিদের বারান্দায়, তারপর আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তারা যথারীতি আমাকে বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর বাসার সবাই আমাকে দেখে হাও মাও কান্নাকাটি শুরু করে যে বাবা তুমি এতদিন মানে কই ছিলা, তোমার 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। তো যখন আমি শুনলাম বাসার সবার কাছ থেকে আমি 2 দিন ধরে বাসায় মিসিং, তখন আরো একটা ধাক্কা আমার উপর পড়ে। তো আমি তেমন কিছু বাসায় না বলে জাস্ট আমি বললাম যে জাস্ট আমাকে একটু রেস্টের জন্য টাইম দাও, আমি সবকিছু ধীরে ধীরে বলবো। এর মধ্যে আম্মু যথারীতি আমাকে বলার চেষ্টা করে যে তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, প্রত্যেকটা রিলেটিভের বাসায় খুঁজেছি, বিভিন্ন জায়গায় গিয়ে তোমাকে খুঁজেছি, বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে খুঁজেছি, কারোর কাছে তোমার কোনো মানে পাত্তা পাইনি। তো অবশেষে ধৈর্য হারা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কিছু উপায় ছিল না। তার ঠিক একদিন পর আমি ওই ভেরিফিকেশনের জন্য চাই, কারণ আমার মনে
চলছিল যে আমি যেখানে যেখানে গিয়েছি, তো সেখানে মধ্যে আমি যদি এখন আম্মুকে বলি জিনিসটা কতটা বিশ্বাসযোগ্য হবে সেটা জানি। তার আগে আমার একটু ভেরিফিকেশন দরকার যে আমি আদৌ ওখানে ছিলাম কি ছিলাম না, গিয়েছিলাম কি যাইনি, সেটার জন্য আমার ভেরিফিকেশন দরকার। পুরোটা তার মনের ভুল কিনা। জি জি। পরবর্তীতে সেই পুরান ঢাকায় আবার গেলাম, যে প্রথমত আমি ফার্মেসিটাকে খোঁজার চেষ্টা করি, কিন্তু অবাক করা বিষয় আছে ভাই যে আমি ওখানে ফার্মেসির কোনো অস্তিত্বই সেখানে পাইনি। কারণ আমি যেভাবে ওই ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু সেভাবে আমি আবার পুনরায় সেখানে খোঁজার চেষ্টা করি, কিন্তু কোন রকম ভাবে ওখানে ফার্মেসির কোনো অস্তিত্ব নেই, আশেপাশে ওই ধরনের কোনো দোকানপাটি ছিল। তো পরবর্তীতে বোর্ডে যাই, বোর্ডে গিয়ে যাদের সঙ্গে আমি আমার মানে ইতিপূর্বে মানে কথা হয়েছিল, তো আমি তাদের সঙ্গে আবার যাই কথা বলি, তারা আমাকে বলে ইতিপূর্বে তারা আমাকে কখনো দেখেই নেই। অবাক করার শেষে হয়তো তখনও বাকি ছিল যে আমি আবার উত্তরায় ফিরে আসি। ফিরে এসে আমি আমার কলেজে যোগাযোগ করি যে আমি সেখানে কি আদৌ সেদিন এসেছিলাম কিনা। কলেজ থেকে আমাকে এনশিওর করা হয় যে হ্যাঁ, যে তুমি এসেছিলে, তোমাকে আমরা যেভাবে বলেছি তারপর তোমরা চলে গেলে, এভাবে আমাকে মানে জানানো হয়। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে সেদিন কি ঘটেছে, আমি এই 2 দিন কোথায় ছিলাম, কিন্তু আমার হিসেব মতো তো আমার এখানে 1 দিন হওয়ার কথা। তো পরবর্তীতে আমি বাসায় আসি, বাসায় এসে আমার ওই পাগলের দেয়া মানে একটা সুতোর কথা মনে পড়ে, ওই যেটা আমাকে দিয়েছিল সুতোটা আর ওই কাগজটা ওই পকেটের মধ্যে আমি খুঁজে পাই। তো পরবর্তীতে এই সমগ্র বিষয় আমি আম্মুকে জানাই। জানানোর পর আম্মু আমাকে বলে যে তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, সেই হিসেবে চলো তোমাকে কোনো একটা মানে হুজুরের কাছে নিয়ে যাই। তো আমিও যেহেতু ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাসী এবং এটা খুব মানে ভয় পাই, সেক্ষেত্রে আমি আম্মুর সঙ্গে চলে গেলাম এক হুজুরের কাছে। তো হুজুর আমাকে বললো যে তোমাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয় নাই, তোমার একটা মানে খুব খারাপ একটা আত্মা বা কোনো একটা জিন বা কিছুর একটা মানে নজর পড়েছে তোমার উপর, যার জন্য তোমার সঙ্গে এই ঘটনা ঘটছে। আমাকে যথারীতি একটা তাবিজ দেওয়ার জন্য মানে তাবিজ, তারপর হচ্ছে কিছু সূরা, কিছু মানে ইবাদত আমাকে করতে বললো, রিচুয়ালে যা যা করা লাগে সে আমাকে বললো। আমি তার কথা মতোই কয়েকদিন এভাবে চলতে থাকলাম। তো বেশ কিছুদিন যাবত এভাবে যাওয়ার পর আমার সঙ্গে আর তেমন কিছু ঘটে নাই। এর ঠিক মাসখানেক পর আমি একটা কাজে শেরপুর যাই, খুব গুরুত্বপূর্ণ কাজে আমাকে যেতে হয়েছিল। তো আমি প্ল্যান করেছি দিন গিয়ে দিন চলে আসবো। তো আমি ওখানে কাজ শেষ করে তারপরে আবার ঢাকায় ব্যাক করি। তো এই ব্যাক করার সময় আমার সঙ্গে আবার অদ্ভুত ঘটনা ঘটে, যেটা হচ্ছে শেরপুর থেকে খুব সন্ধ্যায় রওনা দিয়েছিলাম। রওনা দেওয়ার পর এক সময় আমি যখন রাস্তার মধ্যে যখন আমি ময়মনসিংহ পার হওয়ার পর কালুকা নামক একটা জায়গায় বাসটা মানে অন্যরকম মানে বাসে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল ঘটনা শুরু হয়। যেমন হচ্ছে খুব রানিং অবস্থায় থেকে মানে বাসের ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, তারপর ফাইনালি এরকম করতে করতে বাস টোটালি মানে নষ্টই হয়ে যায়, ওটা আর মানে যাবে না এক সময় জানায়। তো পরবর্তীতে বাসের কন্ট্রাক্টর আমাকে বলে যে আপনারা যারা যারা যাত্রী আছেন সবাই এখানে নেমে যান, বাকি টাকা নিয়ে আপনারা মানে অন্য বাসে ওঠার চেষ্টা করুন, বাস তো আর এখন মানে যাবে না, যেহেতু বিকল হয়ে গেছে, আপনারা নিজেদের মতন চেষ্টা করে যান। তো আমি যথারীতি আর কথা না বলে বাস থেকে নেমে হাঁটা শুরু করি। তো তখন দেখি আনুমানিক ঘড়িতে 8টা থেকে 8:30টার মতন সময় হবে। আশেপাশের পরিবেশটা ছিল খুবই শুনশান, কারণ শুধুমাত্র হাইওয়েতে বড় বড় বাস এবং ট্রাক ছাড়া আর কোনো গাড়ি ছিল না। আশেপাশের পরিবেশটা খুবই নীরব ছিল, কোনো ধরনের দোকানপাট আর কোনো কিছু মানে জনমানব আমি কাউকে দেখতে পাচ্ছিলাম। তো আমি আমার হাইওয়ের সাইড দিয়ে আমি ফুটপাথ ধরে হাঁটা শুরু করলাম সামনের বাজারের উদ্দেশ্যে, যে ওখান থেকে গিয়ে কোনো এক গাড়িতে উঠে তারপর ঢাকার উদ্দেশ্যে যাবো। আলটিমেটলি এইভাবে আমি হাঁটতে এক সময় নোটিস করতেছি যে বেশ আমি অনেকক্ষণ যাবৎ হাঁটছি, কিন্তু আমি কোনো মানে জনমানবের দেখা এখনো পাইনি। কিন্তু আমার সাথে যে যাত্রীরা আসার কথা ছিল তাদেরকে আমি পেছনে দেখতে পাচ্ছি না। তো এক সময় আমি ফিল করলাম যে আমি এখন আর ফুটপাতে নেই, আমি হাইওয়ে বরাবর হাঁটতেছি। ইভেন আমার চতুর্দিকের পরিবেশটা ঘুটঘুটে মানে কালো অন্ধকার হয়ে গেল। তো আমি তখন কি করব না করব বুঝতেছি না, যে আমি তো ফুটপাথ ধরে হাঁটছিলাম আর পরিবেশটা তো এতটা শান্ত মানে কখনোই ছিল না। নিজেকে আবিষ্কার করলাম হাইওয়ের মাঝখানে। তখন দেখতেছি পেছন থেকে বিশাল একটা আলোর উৎস আসতেছে আমার দিকে, মানে আমার শ্যাডোটা ধীরে ধীরে সামনের দিকে লম্বা হচ্ছে। তো আমি যখন টার্ন ব্যাক করে পিছনে তাকালাম তখন দেখতে পাচ্ছি যে বিশাল একটা আলোর অংশ, মানে সূর্যের একটা খণ্ডিত অংশ বলা যায়, যে এত পরিমাণে আলো, চোখ জাস্ট ফ্ল্যাশ হওয়ার মতো। তো আমি সেদিকে বিস্মিত হয়ে তাকায় আছি। তারপর দেখতেছি যে ওই আলোর উৎস থেকে হাজার হাজার মানে ঘোড়ার গাড়ি
আসতেছে এবং এই প্রত্যেকটা ঘোড়ার গাড়ি সম্পূর্ণ প্রকার মানে সোনালী রঙের, সোনালী বর্ণের, ঘোড়া থেকে গাড়ি শুরু করে সবগুলা মানে সোনালী বর্ণের। ইভেন ওই গাড়ির উপরে একটা করে মানে হিংস্র পশু, যেগুলো খুবই দেখতে কুৎসিত আকৃতির, আমরা বিভিন্ন হলিউড সিনেমায় দেখে থাকি। এই ধরনের কুৎসিত এক একটা পশু এক একটা গাড়ির উপর মানে বসে। তো আমি এই জিনিসগুলো দেখে কি করবো বুঝতেছি না, তবে কিছুটা শঙ্কিত হই, কিন্তু কৌতূহল জিনিসটাই তখন আমার বেশি ছিল। আমি এতটা ভয়ও পাই নাই, কিন্তু আমার মধ্যে মানে শঙ্কাটা খুব বেশি ছিল যে এই ভেবে যে এটা কি হচ্ছে আমার সঙ্গে। তো পরবর্তীতে আমি জাস্ট মানে বিমুগ্ধ মানে চোখে দেখতেছি, স্পেল বাউন্ড হয়ে ওইদিকে তাকায় আছি। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া অনুভব করলাম যে বাম পাশ থেকে আমার ডান সাইডে একটা স্প্ল্যাশড ঝোড়ো হাওয়া মানে বয়ে গেল। এত জোরে মানে আমার সাথে এই জিনিসটা হইলো যে মনে হচ্ছে যে আমাকে উড়ায় নিয়ে যাবে, কিন্তু আমি স্টিল দাঁড়ায় থাকলাম। আমার সামনের যে ঘোড়ার গাড়ি এবং আলোর উৎস যেটা ছিল একদম এক নিমিষ ওই বাতাসের সঙ্গে ক্লিন হয়ে গেল। তো আমি আশেপাশের পরিবেশটা একটু অবজার্ভ করার চেষ্টা করলাম। তখন দেখলাম যে আমার চোখের ওই আলোর ঝলকানির কারণে যে হ্যালোসিনেশনটা ছিল, যে চোখের মধ্যে একটা সাদা অবয়ব দেখা বা ওই প্যাটার্নটাকে ভেসে ওঠা, সেটা এখনো হচ্ছে। নিজেকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করলাম। কন্ট্রোল করার পর আমি দেখতে পারলাম যে ঠিক আমার সামনে অন্ধকারের মাঝখানে একটা লোক বসা। ইভেন এই লোকটা আমার মাথার মানে মাথা তুলে আমার দিকে তাকালো। তখন আমি বুঝতে পারলাম যাকে আমি ঢাকায় সেই মানে পুরান ঢাকায় দেখেছিলাম চকবাজারে, পাগলটা, সেই লোকটা এটা। ইভেন সে সঙ্গে সঙ্গে আমি কিছু বলার আগেই সে উঠে আমার হাত ধরে বলতেছে যে তোমাকে না বলেছিলাম যে এই জিনিসটা সঙ্গে রাখতে, তুমি রাখোনি, টেনশন করো না, আর কোনো ভয় নেই, তুমি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। তো সে আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড়ই হাতে দিয়ে বললো এটা খেয়ে নিও। তো রাসেল ভাই বলে রাখি যে আমি এই ঘটনা দেখার পর প্রচন্ড ঘামছিলাম এবং মানে আমার অবস্থাটা এতটা মানে খারাপ ছিল যে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছিল। তারপর আমি কি করব সেটা বুঝতে পারছিলাম না। তখন আমি ফ্রিজ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো ধীরে ধীরে দেখতে পেলাম যে আমি যে পূর্ব অবস্থায় ছিলাম, রাস্তার পাশে দাঁড়ানো, ইভেন আগের যে পরিবেশটা ছিল স্বাভাবিক নর্মাল হাইওয়ে ধরে গাড়ি যাওয়া, সেগুলা একদম সিম্পলি ভাবে আগের মতো হয়ে গেছে। তো তখন আমি আমার যখন ইনসেন্সে সঠিকভাবে আসলাম, তখন আমি আমার পকেট থেকে ফোন বের করে দেখি যে তখন রাত প্রায় 2টো ক্রস করে গেছে। তো রাসেল ভাই আমি বুঝতে পারতেছিলাম না এটা যে আমার সঙ্গে এই কিছু যে এই যে যাবতীয় কিছুক্ষণ আগের যে ঘটনাগুলো, সেটা সম্পূর্ণ হলেও এখানে 20 থেকে 30 মিনিট সময় পার হওয়ার কথা, কিন্তু সেইখানে এইভাবে 5 থেকে 6 ঘন্টা সময় আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে। মানে এই জিনিসটা আমি কখনো ভাবতে পারতেছি না কিভাবে সম্ভব। কি করব সেটা বুঝতে না পেরে হঠাৎ করে একটা হর্নের শব্দ মানে কানে আসতেছে, যে দেখতেছি একটা বাস আসতেছে আমার সামনে। কিছু না বলার আগেই বাসটা আমার সামনে এসে থামলো। সে মানে আমাকে মানে সেই বাসের যে হেল্পার ছিল সে আমাকে ইতস্ত মানে করতেছে যে সেই বাসে উঠার জন্য। আমি কিছু না ভেবে কিছু না বলে সরাসরি বাসে উঠে যাই। বাসে উঠার পর আমি হঠাৎ করে খেয়াল হয় যে আমার আম্মুকে ফোন করা উচিত। তো আমি মোবাইলটা বের করে আমি আম্মুকে আবার কল দিতে যাব। তখন হাজার চেষ্টা করে আমি আম্মুর সঙ্গে কানেক্ট হতে পারছি, কোনোভাবেই পারছিলাম না। তো এক সময় আমি মানে যখন খুব মানে বারবার ফোন দিয়ে ব্যর্থ হচ্ছি, তখন আমি ফোনটা পকেটে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি ওই বড়ইটা যেটা পাগলটা দিয়েছিল সেই বড়ইটা আমি খেয়ে নিই। অবাক করার বিষয় রাসেল ভাই এটাই যে আমি যখন বড়ইটা খাই তখন আমার যে ওই টায়ার্ডনেস যেটা ছিল, আমার শরীর দিয়ে ঘাম ঝরা, ইভেন আমার এই যে তৃষ্ণায় বুকটা ফেটে যাওয়া, এই সমস্ত নেগেটিভ জিনিসের অবসান আমার সাথে সাথেই হয়েছে। যখন আমি বড়ইটা খাই তখন মানে আমার কাছে এমন মনে হচ্ছিল রাসেল ভাই যে আমি এরকম স্বাদের বড়ই আর কখনো খাই নাই। এটা অত্যন্ত সুস্বাদু একটা বড়ই ছিল, যেটা আমাদের এই যে অ্যাজ ইউজুয়াল যে বড়ই আমরা বাজার থেকে কিনে খাই সেরকম কখনোই ছিল না। তো আমি ঢাকায় পৌঁছাইতে প্রায় তখন রাত শেষ হয়ে ফজরের নামাজের পরে 4টা থেকে 5টা এরকম সময় হয়ে যায়। তো আমি বাসায় পৌঁছানোর পর সবাই আমাকে জিজ্ঞেস করতে থাকে এত রাত্রে কেন বাসায় এসছো, তোমাকে সারাদিন খুঁজে পাইনি, ফোন করেছি তোমাকে, তো তোমার কি হয়েছিল, এরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড তোমার কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যায়, এখন কি কোনো কিছু তোমার সঙ্গে ঘটেছিল কিনা, বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আমি সেগুলোর উত্তর না দিয়ে জাস্ট এটুকুই বলি যে আমার কাজ শেষ করতে দেরি হয়ে যায় এবং খুব রাত্রে আমি রওনা দিই।
যার কারণে আমার আসতে দেরি হয়েছে। তো এরপর থেকে রাসেল ভাই আমার সঙ্গে আর কোনো কিছু ঘটে নাই। এই ঘটনা সম্পর্কে আমি বাসায় তেমন কিছু আর কখনো বলি নাই। ঠিক কিছুদিন পর একদম শেষ পর্যায়ে আমি তার ঠিক 3 থেকে 4 মাস গ্যাপে আমি ওই পাগলটাকে স্বপ্নে দেখি। স্বপ্নে দেখার পর সেই পাগলটা আমাকে বলে যে তোমাকে দেয়া যে সবুজ সুতোটা আর ওই কালো কাগজ যেটা আছে সেটা তুমি এক নদীতে ফেলে দিয়েছো। আলটিমেটলি আমি সেই কথা মোতাবেক আমি ওইটা ফেলে দিই। দেন এরপরে আমার সঙ্গে তেমন আর কিছু ঘটেনি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ওকে, Booth FM. The night comes alive. আচ্ছা, যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আসলে মানে অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, গত সপ্তাহে লাস্ট উইকে আমরা একটা মানে বেশ কয়েক সপ্তাহ কিন্তু এরকম যাচ্ছিল বাবু ভাই, যে অনেকের ঘটনা আপনি শোনাচ্ছেন, অনেকে পাঠাচ্ছে সেটা, কিন্তু বাট এই উইকের পার্থক্যটা হচ্ছে যে এবার আপনার সাথে আমার সাথে ঘটেছে এবং ভেরি আনইউজুয়াল ভাবে ঘটেছে। আচ্ছা, আই অ্যাকচুয়ালি ওয়ান্ট দিস টু হ্যাপেন। হ্যাঁ, করে কস্ট মাই লাইফ, মানে আমি নিজে মারাও যেতে পারতাম এরকম। দ্য থিং ইজ হোয়াট, যে আমরা খবর পাই যে আপনার ঢাকার কাছাকাছি কোথাও সামওয়্যার অ্যারাউন্ড গাজীপুর একটা জায়গা বেশ হন্টেড এবং ওখানে নাকি বেশ কিছু জিনিসপত্র ঘটে। তো শুনে আমরা ঠিক সন্ধ্যার দিকে রওনা দিই। ওর সময় আসলে ঢাকায় ওই যে কিছু অসন্তোষ চলছিল। এটা আগে বলে নিতে চাই যে সাভারের গার্মেন্টস দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ ওই কারণেই ওই গার্মেন্টস অসন্তোষ চলছিল ওই সময়। তো আমরা যেতে পারিনি, গাড়ি নিয়ে যেতে পারছিলাম না, লাস্টে মোটর বাইকে করে রওনা দিই। আপনি জানেন গাজীপুরের পরে রাস্তাগুলো খুব ডেঞ্জারাস। তো যে লাস্টে আমরা যখন হাজির হই, দ্যাট ওয়াজ এ কটেজ, একটা মানে আর কি বিশাল একটা কটেজ, পিকনিক স্পট, অ্যারাউন্ড 40 বিঘা 40 বিঘার মতো একটা জায়গা। এবং ওই জায়গাটাতে আপনার কোনো মানুষ থাকে না, ওখানে জাস্ট কেয়ারটেকার থাকে। আর আপনার ওই জায়গাটা পুরাই এরকম কোনো পিকনিকের জন্য ইউজ করা হয় বা কিছু। তো ওখানে যে আমরা ফার্স্ট ওই কেয়ারটেকারের সাথে কথা বলি, ম্যানেজ করি যে কি ব্যাপার, তোমাদের কিছু মনে হয় কিছু শোনা যায় কি? বলে যে আমাদের এখানে যেটা শোনা যায়, আসলে আপনি কতটুকু শুনছেন জানি না, যেটা হয় আমাদের এই যে গাছগাছালি দেখেন সেখানে অনেকে অনেক কিছু চলাফেরা করতে দেখেন। হ্যাঁ, মানে একটা শেপের মতো চলাফেরা করে এবং অনেকে আসে দেখে তো ভয় পায়, মানুষ আর তখন থাকে না। তো আমি বললাম এটা পেছনে কি কোনো কারণ আছে, মানে ওয়াই দিস হ্যাপেন, মানে সাধারণত বলে কি না এটা তো আসলে এমনি জঙ্গলা হতেই পারে। অনেক তাকে খোঁচাখুচির পর সে একটা কাহিনী বলে যে এই 2-1 বছর আগে এখানে দুটো কাপল এসেছিল। কাপল এসে রাতের বেলা তারা ওখানে মানে স্টে করে, পিকনিক করে মানে তাদের হয়তো টাইম অফ ছিল ওই সময়, তো তারা ওখানে আসে এনজয় করার জন্য। এসে রাতের বেলা ওরা ওখানে বসেছিল, চাঁদের ছবি তুলছিল হোয়াটএভার। তো ভোরের দিকে ওই ভদ্রলোক ওই কেয়ারটেকারকে চলে যায়, ওদেরকে রেখে চলে যায় আর কি। তো ভোরের দিকে সে একটা কল পায় মানুষের কাছ থেকে, মানুষজন আসে আর কি তার কাছে, এসে বলে যে তোমার এখানে তো সমস্যা হয়েছে, আসো। তো আসে, ও এসে দেখে যে পুকুর পাড়ে ওই লাশ শুয়ে আছে, পানিতে ভেজা সব। মানে সামহাও ওরা মানে ওই কাপড়গুলো পানিতে ডুবে মারা গেছে ওখানে সামহাও রাতের বেলা। এনিওয়ে এটার পিছনে হয়তো রেশনাল এক্সপ্লেনেশন আছে, হয়তো পানিতে যে মারা গেছে বা কিছু। কিন্তু এরপর থেকে নাকি ঘটনাগুলো ব্যাপকভাবে হয় এখানে, এই যে হাঁটাহাঁটি। এবং যেটা কেয়ারটেকার জানালো, যেটা সে বলতে চাচ্ছিল না, পরে যেটা বললো যে তার যে রুম সেখানে রাতের বেলা কেউ নক করে, গেট নক করে ডাকে। প্রথম যে নক করে তাকে ডাকছে, সে গলা শুনে বুঝতে পারেনি, মনে করছে তার বাবা। সে গেট খুলে বেরিয়েছে, বেরোতে কেউ নাই। তো দেখার পর সে হেঁটে চলে ওই বাবার যে কটেজটা অনেক দূরে সেখানে যায়, যে দেখে বাবা ঘুমাচ্ছে, কেউ নাই। তো সে ভয় পেয়ে ফেরত চলে আসে, সে ঘুমায় পড়ে এবং পরবর্তী দিনেও একইভাবে নক করে এবং তার নাম ধরে ডাকে। সে বের হয়, এবার দেখে কেউ নাই। দ্বিতীয় দিনে আরো কোথাও যায় না, ও থেকে যায় ওখানে। এবং এরপর থেকে নাকি প্রায় এই জিনিসটা ঘটে ওর সাথে, ওখানে কেউ নক করে তাকে ডাকে। এবং ওই এলাকাবাসীর কথা, যারা কটেজের থেকে কাছাকাছি কোথাও থাকে, তারা দেখে গাছপালাতে ওই মাছ দিয়ে কেউ হাঁটাচলা করে জায়গাটায়। এবং অনেকে ক্লেম করছে যে পানির পাশে পুকুরের পাড়ে দেখছে যে চুল খুলে কেউ বসে আছে। তো
এটা দেখে রাসেল ভাই যেটা হয় আমরা শুনি, এবং তখন পরিবেশটা ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন, মানে বেশ অন্ধকার, ওখানে কি লাইট টাইট নাই, গাছগাছালি। তো আমরা র্যান্ডমলি কিছু ছবি তুলি, আমার সাথে আবরার ভাই ছিল, আবরার ভাই ছিল, তন্ময় ছিল, আমাদের স্প্যানিশ টিম ছিল। ছবি তুলি, ছবি তোলার পরে তখন আর কিছু ঘটেনি। অন দ্য ওয়ে ব্যাক, আমি যেহেতু বললাম যে আমার লাইফে ডেঞ্জারে পড়ছিল, অন দ্য ওয়ে ব্যাক আমি যখন ব্যাক করতেছি রাতে, সামহাও আমি একটা স্ট্রেঞ্জ ফিল করা শুরু করি, মানে সামথিং লাইক আই এম গেটিং ড্রিভেন বাই সামথিং। হ্যাঁ, তো একটা পয়েন্টে যেটা আমি কখনোই করি না, আমি একটা পাগলের মতো কাজ করি, যে দেখা যায় দুটো বাসের মাঝখান দিয়ে মোটরসাইকেল ঢুকাই দিই, যেটা আমার কখনোই নেভার ডান দিস, এই কাজটা করি। এবং তখনই আমার একটা অস্বস্তি ফিল করা শুরু করি। নেক্সট থিং যেটা হয়, আমি আস্তে আস্তে আপনার যখন আমরা উত্তরায় ঢুকি, উত্তরে ঢোকার সময় যেটা এতদিন পর্যন্ত আমি বিভিন্ন মানুষের মুখে শোনা, এমনকি ভূতে ফেমস করছি অনেকের কাছে, এটা আমি লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম যে আমার মোটরসাইকেলের সামনে দিয়ে মনে হয় কেউ চলে গেল একটা মানুষ উত্তরা রোডে, জাস্ট আপনার একটা জায়গাটা স্পেসিফিক লোকেশন বললাম না, উত্তরে ঢোকার পরে ওই রোডটার মধ্যে সামনে যখন চলে যায়, আমি অল অফ এ সাডেন হার্ট ব্রেক করি, করে দাঁড়ায় যাই। দাঁড়ানোর পরে আমি দেখি সামনে কেউ নাই, ঠিক ডানেও নাই, পাশেও নাই, এবং আমার পিছনে আমরা ভাই ছিল, উনি বললো যে না উনি কাউকে দেখে নাই, আমি একাই দেখছি। এবং স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে ওইটা দেখার পরে আপনার কিছু দূর সামনে আমি দেখছি বড় একটা মেন হল ছিল, মানে উঁচু একটা জায়গা, তখন হয়তো আমি ওখানে আর একটা রেক করতে পারতাম, আল্লাহ হয়তো বাঁচাই দিচ্ছে, আমার বেঁচে গেছি। তো ওই অঞ্চলটা সম্বন্ধে বললাম যে ইট ইজ দ্য ভেরি হন্টেড প্লেস। তারপর আসার পর যেটা হয়, ছবিগুলো যখন আমি বাসায় কম্পিউটারে ট্রান্সফার করি পরে, ছবির মধ্যে আমি অবাক হয়ে যে একটা ছবি গাছগাছালির মধ্যে তোলা, নো ওয়্যার নিয়ার ওয়াটার, গাছগাছালির মধ্যে একটা সাদা অবয়ব ধরা পড়ে, লাইক একটা ইলুমিনেটিং লাইট, মানে চলছে এরকম কোন একটা আলো, এবং আলোটার মধ্যে আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে আমি কেন অনেকেই দেখতে পাচ্ছি যারাই দেখছে এটা, যে জাস্ট লাইক একটা স্কাল, মানুষের মাথার মতো, মানে অনেকটা গরিলার মাথার মতো একটা মাথা ওই গাছগাছালির মধ্যে ধরা পড়ছে। এবং দিস ইজ ভেরি স্কেরি, এবং ওই জায়গায় আবার যাব নেক্সট ডে, দেখবো কি হয়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি চাই বলছিলাম উত্তর থেকে। প্রথমে বলে নেই, আমি একজন ফ্রিল্যান্সার, সেই সুবাদে আমার আমি নীরবে কাজ করতে খুব আমি ভালোবাসি আর কি। তা আমি প্রতিদিনের মতনই সন্ধ্যার দিকে আমি কাজে বসলাম, মাগরিবের নামাজ পড়ে। তখন আমার দরজা সবসময় চাপানো থাকে। তা আমার তখন ফ্লোরিং করা, আমি দেয়ালের সাথে পিঠ থেকে কম্বলটা দিয়ে আমি ল্যাপটপে কাজ করছি। তখন আমি একটা কাজের সাথে একটা সং প্লে করি। তখন কেমন একটা আনইজি ফিল হতে লাগলো। তার আগে একটু বলে নি যে আমার রুমে আমি একটু কালারফুল পছন্দ করি, তার মানে আমি দুইটা ডিম লাইট ইউজ করি, একটা হলো আপনার সবুজ কালার, একটা হলো আপনার বেগুনি কালার। আমি কখনো সাদাটা ইউজ করতে আমার ভালো লাগে না। যাই হোক, যে সং প্লে করার কিছুক্ষণ পরে দেখলাম যে আমার ঠিক উত্তর কর্নারে আমার দরজার উপর একবার সাইডে একটা শ্যাডো নেমে আসলো। তখন আমি সাথে সাথে না আমি আমার মাথার উপরে যে ডিম লাইটটা ছিল ওটার দিকে তাকাই। আসলে ওখানে তো কোনো একটা কিছু পড়লো না, একটা ছায়া পড়লো। আসলে ওটা কোনোভাবে পড়া সম্ভব না, কারণ কি আমার যে লাইটের যে স্লটটা আছে তার এক দিকের নিচে আমার পর্দা, জানলার পর্দা। তা ওটা দেখলাম, মানে ওটা নামলো, নেমে দরজার কোণে দাঁড়ানোর পরে ভ্যানিশ। তো আমি ওটা দেখার পর একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি উঠে লাইট জ্বালিয়ে ফেলার পরে তারপরে কোনো সমস্যা হয়নি। মেইন ঘটনা করে পরদিন ওইরকম আমি নামাজ টামাজ পড়ে আমি ফ্লোরিং এ করে আমি ল্যাপটপ নিয়ে কাজে বসলাম। তখন হঠাৎ করে কাজ করতে ভালো লাগছে না, তখন আমি ল্যাপটপটা ছাইডে রাখলাম। তো হঠাৎ করে দেখলাম যে তিনটা ছায়া। আর আসলে আমি একটু বলে রাখি যে আমাদের যে ফ্লোর থেকে ছাদের উচ্চতা বেসিক্যালি 11 ফিট কি 12 ফিট হয়, কিন্তু যে ওটা আসলে
ছায়াগুলো ছিল 6 থেকে 7 ফিট হবে। একটা ছিল খুব খুব বড়, আর আরেকটা ছিল আরেকটা থেকে একটু ছোট, আর আরেকটা ছোট ছিল দেড়াতের মতো হবে, তার বেশি হবে না। তো আমি এক দৃষ্টিতে ওটার দিকে তাকায় আছি। তো দেখলাম যে সে আমার পার উপর থেকে এসে ঠিক আমার ডান পাশে বুকে এখানে আসলো, আসে মাথা রাখলো, এরকম একটা ফিল করলাম আমি। মাথা রাখলো এরকম একটা কিছু ফিল করলাম। তখন আসলে যেমন বাবুদের কোলে নিলে যেমন হাত দিয়ে ধরে, আমি জানি না যে আমার সাথে কি হচ্ছে, আমার কোনো সেন্স নেই। আমি তখন ওইভাবে ধরলাম, ধরার পরে ঠিক আমার কবজির আমার কোন 4 আঙ্গুল নিচ থেকে আমার কবজি পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে দেখলাম ওটা আস্তে আস্তে আমার পাবে আমার ঠিক ল্যাপটপের ওখানে গেল। যদি একটু বলে রাখি যে যদি কখনো স্ক্রিন পেপার লাগানো হয় মোবাইলে, তখন একটা ভিজা ভিজা ভাব হয়। ঠিক আমি দেখলাম যে আমার ল্যাপটপের উপরে একটা ভিজা ভাব দেখার পরে আমি কিন্তু ভয়ও পাচ্ছি না, আর কেমন মানে আমি কিছু ফিল করতে পারছি না কি হচ্ছে এটা, মানে আমার কোনো মানে সেন্সই নাই। তখন একটু পরে দেখলাম ওই ছায়াটা ওখানে গিয়ে আবার ওখানে দাঁড়ায় পড়ছে, এখান থেকে আসছিল, কিন্তু আমি এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি। তার কিছুক্ষণ পরে ইশারা জান দেয়। তারপরে আসলে ইশারা জান তো যখন আমার কানে যায় তখন আমার ঘুরটা ভেঙে যায় আর কি। তখন আমি উঠে আমি লাইটটা জ্বালায় ভাবলাম যে মনের ভুল কিনা, কিন্তু যখন আমি আমার ল্যাপটপটা দেখি যে ল্যাপটপটা কাত হয়ে আছে। তা ওই দিন আমি আর কাউকে কিছু বলিনি। ওই দিন রাতে খুব মানে খুব ভয়ে ভয়ে ঘুমাইছি। তার পরের দিন রাতে যেটা হয়, পরের দিন রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই পড়ি। পরের দিন রাতে ঠিক মনে হবে 3টা 3:30 এই সময়ের দিকে আমার পায়ে এখানে কোন 3 থেকে 4 বছরের বাচ্চা যদি লাফ হয় ওরকম লাফাচ্ছে, আর ও শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং চিৎকার দেয় একটা। তারপরে আর কোনো কিছু হয়নি। তারপর দিন সকালবেলা আমি হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গিয়ে বলে যে হুজুর এই কাহিনী। তারপর হুজুর আমাকে একটা পানি দেয়, পানি পড়াতে একটা আরবি লিখে দেয় একটা কাগজে, ওটা ভিজিয়ে পানি খেতে বললে আমি পানি খাই, আর একটা তাবিজ দেয় আমাকে। তারপর আর কোনো সমস্যা হয় না। এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনাটা আপনি বলবেন। আমার নাম মাহফুজ আহমেদ। জি জি, আপনার ঘটনা থেকে এসছে। আমার ঘটনা আপনাকে আরেকটু কাছ থেকে বলতে হবে। আমি উত্তরা থেকে এসেছি। আমার ঘটনাটা হচ্ছে 2013 সালে ঘটে যাও। তখন তুলনামূলক আমি ছোটই। তা ঘটনাটা আসলে প্রিভিয়াস 2টা ঘটনার সাথে রিলেট করে। তা প্রথমত ঘটনাটা আমি শুনি আমার ওইখানে গ্রামে আর কি ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে খুলনাতে দিঘলিয়াতে। তা আমাদের ফার্স্টে তো মেইনলি আমাদের নানু বাড়ি ছিল মাটির ঘরে। তা পরবর্তীতে মামা জায়গা জমি কিনে তার নতুন একটা বাসা আন্ডার কনস্ট্রাক্টেড। তখন আমি বেড়াতে যাই যখন, তখন আমার এক ফ্রেন্ড আমাকে বলে একটা ঘটনা, বলে যে আশেপাশে রিলেটেড। তা আগে বলি যে আমাদের ওই নতুন বাসার সামনে বরাবর সামনে তা একটা খাল ছিল। খালটা 3 ভাগে বিভক্ত। তো ফার্স্টে একদম সাইডে হচ্ছে 2 ভাগ, আর বড় একটা ভাগ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তা মাঝখান দিয়ে যে ভাগ হয়ে গেছে তা এপার থেকে ওপারে মানে যাতায়াত করার মতো অবস্থা ছিল। তা ওইটার একেবারে কর্নারে ছোট যে ভাগটাতে, সেটাতে শুনতাম যে মানে ওই এরিয়াটাতে বুধবার আর সোমবার কিছু একটা মানে ডিফারেন্স প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো আর কি। তা ওই ছোট যে একটা কর্নারে খাল ছিল, ওখানে নাকি প্রতি বুধবারে স্বর্ণের থালা বাসন ডাইনিং টেবিল এরকম উঠতো। তো মানুষও ওখানে যেত আর কি। একটা সিস্টেমেটিক্যালি ওখানে হতো যে প্রতি বুধবারে এই জিনিসটা আছে, আর মানুষ ওখানে যেত অ্যাটেন্ড করতো। তা একদিন এক মহিলা আর কি লোভের বশবর্তী হয়ে একটা প্লেট নিয়ে আসে ওখান থেকে। তা ওনার আগে বলে রেখে ওনার 2টা বাচ্চা ছিল। একটা হচ্ছে 2টাই ছেলে, একজন হচ্ছে 9 বছর বয়সী, আরেকজন হচ্ছে 14। তা ওইটা নেওয়ার পরে উনি অনেক মানে কি উদ্ভট কিছু স্বপ্ন দেখা শুরু করে। আর ওই এরিয়াটাতেও আর কি মানে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটতে শুরু করে, হয়তো বা কেউ ডুবে যাচ্ছে বা
কয়েকটা মৃতের সংখ্যাও ঘটেছে, যে কেউ কেউ মারা গেছে। আর তারা যারা মারা গেছে তারা এভারেজে টিনেজ। তা একদিন ওনাকে স্বপ্ন দেখানো হয় যে উনি যদি যা করেছে সে কাজটা অনেক ভুল করেছে, আর তার জন্য তাকে মানে পে অফ করতে হবে, তার বাচ্চাকে নিয়ে নেবে এমন কিছু আর কি থ্রেট দেওয়া হয়। তা উনি পরবর্তীতে জিনিসটা খুবই ভয় পায়, তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে যায়, ওনার বাচ্চাকে দেখে যে আসলে বাচ্চাটা ঠিক আছে কিনা। তারপর উনি ওই মুহূর্তে কোনো লেট না করে উনি তাড়াতাড়ি চলে যাবে, প্লেটটা নিয়ে খালে মানে রেখে আসে। তারপর থেকে জিনিসটা আর কি অফ। তা ওই এরিয়াতে আরেকটা সেকেন্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে আপনার আমার ওই ফ্রেন্ডই বলতেছে যে সোমবার ঘটে ওই ঘটনাটা। তা ওটা হচ্ছে আপনার একটা মানুষ, না না মানুষ স্বাভাবিক না, অস্বাভাবিক। ওনার বডি পার্টস কিছু কিছু নেই, যেমন গলা মানে গলা কাটা আর কি, যেরকম ফার্স্ট অফ অল হাত পা মানে খুব ক্ষত বিক্ষত। তা উনি এই এরিয়াটাতে খুব মানে একজন স্বাভাবিক মানুষের মতো প্রতি রাতে হাঁটতো আর কি। তা এই ঘটনা মানে ওখানে যদি কেউ যদি ওনার সাথে আর কি দেখা হতো, তো উনিও সামহাও অসুস্থ হয়ে পড়তো বা গায়ে কোন রকমের মানে ফানজাই টানজাই মানে কোনো ক্ষত হতো আর কি। তা আস্তে আস্তে ওনার এরকম খুবই খারাপ অবস্থা হতো। তা এই দুইটা ঘটনা রিলেট করতো। তা আমি যখন গেলাম আর কি ওখানে, আমাদের বাসা যখন কমপ্লিট হয়ে গেল, তা একদিন রাতে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তা কারেন্ট চলে গিয়েছিল, পরে সবাই আর কি উঠোনে এই আড্ডা দিচ্ছিল। তো তখন আর কি গল্প গুজব ছিল যে তখন ওখানে ডাকাতের প্রলোভ বেশি বেড়ে গেছিল। তো ওই ব্যাপারে আমি তো এমনিতেও মোটামুটি ছোট ছিলাম, তা ওইটা নিয়ে ভয় ছিলাম। তো কারেন্ট আসলো বেশি রাত না, অ্যারাউন্ড 1:30, হ্যাঁ এরকমই। তা তখন আমি ঘুমাতে যাচ্ছি। তা আমার খালামণির সাথে ওই দিন রাতে ঘুমাতে হচ্ছিল। তো তখন মানে ছাদে তো এমনি আন্ডার কনস্ট্রাক্টেড, তো ছাদে বাঁশ টাস কুড়াল আর রান্না করার জন্য কাঠগুলো ছিল। তো ওইখানে হঠাৎ শব্দ হচ্ছিল যে চিলে বসার কেউ গেটটা কেউ বারবার সিটকেনি খুলতেছে, আটকাইতেছে। আর এমনিতে আগে বলে রাখি যে প্রতিদিন 11টার মধ্যে আমার ছোট মামা করতো ওখানে চিরাগোটার গেটটা আটকে ফেলতো। তা রাত বাজে 1:30। তা কে বা ওইভাবে গেট খুলবে, আটকাবে, এই করবে সেই করবে। আর পরে একটু পরে শোনা যায় যে উপরে কেউ হয়তো কুড়াল দিয়ে বাঁশ কাটছে, দুই ফালা করতেছে বা কাঠগুলো চড়াচ্ছে এই সেই। তা ব্যাপারটা খুবই আর কি আমার জন্য আর কি খুবই ছিল। পরে আমি ভাবছি যে আমি হয়তো বা আমি নিজেই ফেস করছি। পরবর্তীতে পরদিন সকালে আমি আমার মেজো মামাকে বলি যে মামা আসলে তো এরকম এরকম হয়েছে, কি হয়েছে। তো মামা আসলে ইগনোর করে, আমাকে ইগনোর করে বলতেছে যে ঘরে তো মাল জিনিস কম, হয়তো তুমি ভুল শুনছো বা এরকম আওয়াজ এমনিতেই শুনতে পাওয়া যায়। কিন্তু আসলে পরে আমি দেখলাম যে ওনারা আসলে আমার ছোট মামার সাথে মানে আমার অ্যাবসেন্স আর কি মানে আমি আর কি ওরকম আর কি শুনে যাই যে উনি বলতেছে যে ব্যাপারটা কিন্তু ও বুঝতে পারছে, সবাই আর কি মানে জিনিসটা বুঝতে পারছে। তা ওই দিনটা অ্যাক্সিডেন্টাল ছিল হলো সোমবার। তারপরে আরেকদিন মানে আমি তারপর রোজার ভ্যাকেশনে আবার গেলাম গ্রামে বেড়াইতে। তখন আমার নানু হচ্ছে খুবই ধার্মিক একজন মহিলা ছিলেন, উনি মারা গেছেন। তারপরে ওনার মানে উনি প্রায় সময় মানে রোজার মধ্যে আমরা সবাই তো সেরি খাইতে উঠতাম 3টার ভিতরে উঠে পড়তাম, কিন্তু উনি 1:30 2টার দিকে উঠে পড়তো তাহাজ্জুদের নামাজ পড়তে রেগুলার। তা ওই দিন ছিল বুধবার, আর ওই দিন উনি ঘুম থেকে উঠে মানে অজু টজু করে আসলো, নামাজ পড়তে বসবে। এই সময় আর কি উনি টের পাচ্ছে যে ওনার রুম বরাবর ছাদের উপরে কেউ হয়তো বা লাফাচ্ছে। ওই সেম জিনিসটা উনি ফিল করতেছে যেটা আমি ফিল করছিলাম। তা আমার ছোট মামাকে বলতেছে যে আসলে কেউ উপরে কি কেউ আছে নাকি, বা যে দেখ কেউ তুই কি গিয়েছিলি নাকি উপরে। তা বলতেছে না আমি তো যাইনি, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি হয়তো বা তন্দ্রাচ্ছন্ন আছেন, ব্যাপারটা এরকম। তো তারপর থেকে এই দুইটা ঘটনা আসলে আমার রাসেল ভাই আমার সাথে ঘটেছে। তারপরে আমি চিন্তা করলাম যে প্রিভিয়াস দুইটা ঘটনার সাথে রিলেট, যেহেতু প্রিভিয়াস দুইটা ঘটনাই ঘটতো সোমবার আর বুধবারে, আর এই দুইটা ঘটনা সেম কোইন্সিডেন্স এই সোমবার আর বুধবারে ঘটেছে। তো আপনার ঘটনা
ঘটনায় চলে যাই আমরা। রাসেল ভাই, আমি প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর রাসেল ভাই, আমার মা একজন নামাজি ছিলেন, ধার্মিক মানুষ ছিল। তো মা প্রতিদিন প্রতি রাতে মা তাহাজ্জুদ গুজারছিলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতে উঠতেন, উঠে অজু করার জন্য উঠতেন। আমাদের কল ছিল, চাপ কল ছিল। চাপ কল উনি অজু করতেন না, উনি পুকুরে কাটে যেতেন। তো রাসেল ভাই উনি পুকুর ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং পুকুর ঘাটে গেলেন। পুকুর ঘাটে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের পুকুর ঘাটের পাশে এক পাশে ছিল কবরস্থান, একটা বড় কবরস্থান। সেটা আমাদের 2-3 বাড়ি মিলিয়ে একটা কবরস্থান করা হয়েছে। আমাদের বাড়িগুলো ছিল রাসেল ভাই অনেক বড় বাড়ি। তো যাই হোক, রাসেল ভাই উনি উজু করার সময় উনি একটা জিনিস খেয়াল করলেন, ওনার হাতের বামে অর্থাৎ রাস্তার পাশে কবরস্থানের নিচে কে জানি উজু করতেছেন। উনি প্রথম লুক করেন নাই ভালো করে। তারপরে উনি আবারও স্পষ্ট করে দেখলেন যে সাদা পোশাক দাঁড়িয়ে কেউ একজন উজু করতেছে, মা উজু করতেছেন। তো মা উজু করা শেষ, উজু করে মা আবার একটা জিনিস করতো, মা প্রতিদিন উজু করে মা দুরূদ পড়তেন, দোয়া দুরূদ পড়তেন। আসমানের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে উনি দুরূদ পড়তেন। এটা মার নিয়মিত একটা স্বভাব ছিল। তো যাই হোক, মা ওরা তো কেয়ার করে নাই, কোনো কেয়ার করে নাই যে কে উজু করছেন বা না করছেন, ওটা খেয়াল না করে মা চলে আসছেন, বাসায় চলে আসছেন। চলে আসার পর এইভাবে মা প্রতি রাত মা নামাজ পড়তে উঠতেন এবং কি পুকুর ঘাটে যেতেন। যখন যেতেন তখনই ওনার সাথেই এই জিনিসটা দেখা হতো এবং খেয়াল করতেন যে এখানে উনি বুঝছেন যে এটা জিন জাতীয় কিছু, এবং জিনে উনি বলছেন মার সাথে সে উঁচু করতে আসেন। তো যাক রাসেল ভাই, এটা তো হলো। তো আমার বোন 2000 সালে আমার বোনকে আমার মা একদিন খুব রাগান্বিত হয়েছেন বোনের উপর, এমনকি বোনকে মারছেন। মারার পর বোন কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে ঘর থেকে। তো মাও দেখছে বোন বের হয়ে গেছে ঘর থেকে। বেরোয় যাওয়ার মাও কি করলেন, তার পিছনে ছুটতে লাগলেন। মা বোনের সামনের দিকে যাচ্ছে, মাও তার পিছনে ফিরে যাচ্ছে। এমন অবস্থায় বোন কি করলো, কবরস্থানে ঢুকে পড়লো। মা বলছে, তুই কবরস্থানে যাচ্ছ কেন? দাঁড়া, মা মারবো না, তুই মার সাথে চলে আয়, মা মারবো না। তারপর ও মার কথা না শুনে কবরস্থানে ঢুকে পড়লো। মা তো ভাবলো যে ও কবরস্থানে গেলে ওকে নিয়ে আসতে হবে। আর আসলে ভাই যখন কবরস্থানে ঢুকলো তখন মাও তার পিছনে কবরস্থানে ঢুকার পর এক পর্যায়ে দেখলো সে আর নাই, মার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। তো মা এখন তাকে না নেওয়া পর্যন্ত মা এখান থেকে নড়তে পারতেছে। তো মা একটা জিনিস ফিল করলো যে একটা বাতাস আসলো, দমকা একটা বাতাস আসলো। বাতাসের সাথে মার চোখের মধ্যে খড়কুটো একটা কি জাতীয় যে কোনো একটা জিনিস পড়লো। পরের পর মার চোখগুলো কচলাতে থাকলো। কচলানোর পর তারপর ওই জিনিসটা মা পানি বেরোতে লাগলো। মা এখনো পর্যন্ত কবরস্থানে দাঁড়িয়ে যে আমি আশা দিচ্ছি যে আমার বোনকে নিয়ে যাবে। লাস্টে কি করলো, মা ভাবলো যে না, আমি লাইটটা নিয়ে আসি, ও হয়তো ভিতরে ঢুকে গেছে। তো লাইট নিয়ে নেওয়ার জন্য বাসায় আসলো। বাসায় আসে দেখে বোন ঘরের মধ্যে আছে। তো জিজ্ঞেস করলো, কি রে, আমি তোকে তাড়া করলাম, তুই যে কবরস্থানে ঢুকে পড়লি, তুই আবার কখন আসি? বললো, কই না তোমার, আমি তো কবরস্থানে যাইনি, আমি তোমার পিছন দিয়ে আমি দরজা দিয়ে আবার ঢুকে পড়লাম। তো রাসেল ভাই যখন ওর কাছ থেকে মা এটা শুনলো, মা তখন বুঝতে পারলো আসলে এটা স্বাভাবিক কিছু ছিল না। এখন আমার মা আসলে খুবই অসুস্থ ব্যক্তিগতভাবে, উনি ব্যারিস্ট করছেন, কিন্তু উনি একটা জিনিস বেশি আমাদেরকে বলে থাকতেন যে ওনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন, ইভেন কি ওনাকে ডাকছেন। উনি এমনও যে ওগুলার ভয়ে, যে খারাপ বা ফিতনি বলেন যাই বলেন, ওগুলার ভয়ে উনি কি করেন, খাটে নিচে ঢুকে যান অথবা দরজার চিপায় ঢুকে যান। তো এইভাবে আমরা কি করলাম, মার এই সমস্ত দেখে আমরা হুজুরকে বললাম যে হুজুর আসলো, ঘরে আসা মাকে দেখলো, তাবিজ লিখে দিল। দেওয়ার পর
এখন পর্যন্ত তাবিজ লেখার পরও মার কিছু হচ্ছে না। মা তারপরেও জিনিসগুলো দুঃস্বপ্নগুলো দেখে, ইভেন কি হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে ছিলেছিলি করা শুরু করে, ওনাকে ধরে নিয়ে যাবে, ওনাকে মারবে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে ওই চিপাতে আছে, এই ধরনের বিভিন্ন কথা বলতেছে। এই ঘটনাগুলো মার সাথে ঘটতেছে, আসলে আদৌ আমরা বুঝতে পারতেছি না। হুজুররাও তাবিজ দিল, ওই তাবিজ গুলো আমরা মার সাথে সঙ্গে রাখলাম, কোনো কাজ হচ্ছে না। এখনো এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। এই সমস্যা হয়ে যাচ্ছে আসলে। Okay. খুব মাকে নিয়ে খুব চিন্তিত। ওকে, Booth FM. The night comes alive. যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, ভালো আছেন নিশ্চয়ই, থাকারই কথা, কারণ আপনি সবসময় ভালো দলে। আমি সাদ্দাম হোসেন, আমি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রাম থেকে লিখছি। আপনি ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব, কারণ আমার পক্ষে আসা সম্ভব না। আমি এখন যে ঘটনা শেয়ার করব এটি আমার এক দাদুর মুখে শোনা। আমি তার ভাষায় বলছি। এটা আজ থেকে 30-35 বছর আগের কথা। আমি সে সময় ধানের ব্যবসা করতাম। আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে পাশের গ্রামে ধান কেনার জন্য যেতে হবে। সেজন্য আগের দিন সন্ধ্যায় সব প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের আবার ধান কিনে দিনের মধ্যে ফিরে হাটে যেতে হবে। যথারীতি আমরা নৌকা নিয়ে আমাদের সকল দরকারি জিনিসপত্র নিয়ে রাত 2:30 রওনা হলাম। আমার সাথে ছিল আমার ভাতিজা এবং আমার মেয়ে। ভাতিজার বয়স 22, আমার মেয়ের বয়স 11। একটা কথা বলা দরকার, আমাদের গন্তব্যে যেতে হলে ছোট একটা বিল বা ডোবা পাড়ি দিতে হয়। আমরা বিলের মাঝখানে খাল দিয়ে নৌকা বেয়ে যাচ্ছিলাম। আমরা যাবার সময় বিলে প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পর দেখলাম আমাদের মতো আরো কয়েকটি নৌকা আসছে, যারা আমাদের মতো ধানের ক্রেতা। আমি আমার ভাতিজাকে বললাম যে তাদের আগে সেখানে যেতে হবে, তাই আমরা এক প্রকার প্রতিযোগিতার মতো করে জোরে নৌকা চালাতে লাগলাম। আমরা একটু জোরে নৌকা চালানোর কারণে অনেকটা তাদের চোখের সীমানার বাইরে সবার আগে চলে গেলাম। এই সময় রাত আনুমানিক 4টা বাজে। আমরা বোধহয় তখন 5-6 কিলোমিটার এসেছি। আমাদের যাবার পথে প্রথমে বিল, তাতে প্রচুর ধান, আর খালের পাশে ছিল বিশাল বাগান, আর তারপর আবার ধান ক্ষেত। আমরা যখন বাগানের কাছে আসলাম তখন হঠাৎ কি যেন একটা পানিতে চুপ করে লাফ দিল। আমার ভাতিজা ভয় পেয়ে বলল, কাকা ওটা কি? আমি তখনও বুঝতে পারিনি ওটা কি ছিল। আমি একটু ভয় পেলাম। আমার মেয়েটা নৌকার মাঝে বসে পানি ছেঁচছিল। আমি তাদের অভয় দিয়ে বললাম, ওটা কিছু না, হবে হয়তো কোনো বেজিটেজি কিছু একটা, তুই নৌকা চালা। ভাতিজা তখন ভয়ে ভয়ে নৌকা চালাতে লাগলো, কিন্তু ভয় তার তখনও মনে রয়েছে অনেক। তাই সে একটা বৈঠা মারতে একটু বসে থাকে। আমিও ধীরে ধীরে বৈঠা বাইতেছিলাম। সেখানে সব আসলে লাইনগুলো এলোমেলো, আর ওকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ঘটলো আসল ঘটনা। আমরা যখন বাগানটির শেষে চলে আসলাম, হঠাৎ আমাদের নৌকার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আমরা দুজন নৌকার বইটা তুলে বসে রইলাম। দেখলাম আমাদের নৌকার গতি বেড়েই চলছে এবং খুব জোরে বাতাস বইতে লাগলো, আর তাতে আমাদের নৌকার একমাত্র আলোর উৎসটি ধূপ শব্দে নিভে গেল। আমাদের নৌকা একেবারে অন্ধকার হয়ে গেল। আমার মেয়েটা ভয় পেয়ে আমার কোলের কাছে এসে বসলো, আর আমার ভাতিজা নৌকার মাঝে এসে বসলো। আমি তখন তাকে অভয় দিয়ে বললাম, দোয়া কালাম পড়তে থাক। আমি নিজেও যা যা জানি পড়তে লাগলাম। মিনিট 5 পরে আমি বুঝতে পারলাম আমাদের নৌকা খাল ছেড়ে ধানি জমির ধারের ওপর দিয়ে শো শো শব্দ করে চলছে।
যা আমার পক্ষে নেওয়া সম্ভব না, আর যার ওপর দিয়ে মানুষ যাওয়ারই সম্ভাবনা নেই, সেখানে নৌকা যাওয়ার প্রশ্নই আসে না। আমি তখন বুঝতে পারলাম আমাদের ওপর কোনো শক্তিশালী পিশাচ ভর করেছে। আমি তখন আমাদের পেছনের নৌকাগুলোকে খুঁজছিলাম, কিন্তু আমরা তাদের দৃষ্টির বাইরে অনেক আগেই চলে এসেছি। এভাবে আরো কিছুক্ষণ কাটার পর আমরা অন্ধকারে হালকা আলোতে বুঝতে পারলাম শুকনো জায়গার উপর দিয়ে যাচ্ছি আমরা। গড় গড় করে শব্দ হচ্ছে, এরই মাঝে ফজরের আজান পড়ে যায়। হঠাৎ আমাদের নৌকা থেমে গেল। আমরা তখন নিজেদের আবিষ্কার করলাম রাস্তার উপরে, যেটা কিনা আমাদের গ্রাম থেকে আমরা যে গ্রামে ধান কিনতে যাচ্ছিলাম তার থেকে 10 কিলোমিটার দূর ছিল। তারপর মানুষজন বের হতে লাগলো নামাজের জন্য, এবং তারা এসে রাস্তায় নৌকা সহ দেখতে পেয়ে এক লোকের বাড়ি নিয়ে যায়। তারপর সব ঘটনা তাদের খুলে বলি। তারপর তারা আমাদের ঝাড়ফুঁক করে পানি টানি দিয়ে সুস্থ করে, কিন্তু তারা মোটেও অবাক হয়নি, কারণ এরকম ঘটনা প্রায় ওই এলাকায় ঘটত। বিশেষ করে ওই বাগানটার কাছে এমনও ঘটনা আছে যে ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময়, নৌকা নিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো কারণ ছাড়া নৌকা ডুবে গেছে, নৌকার গতি বেড়ে গেছে, নৌকা থেমে গেছে, কিন্তু এর কোনো কারণ কেউ কোনোদিন খুঁজে পায়নি। এরপর আর কোনোদিন ওই পথ দিয়ে রাতের বেলা যায়নি। বর্তমানে সেই বাগানটা নাই, বিলুপ্ত হয়ে গেছে।